তো গত এক বছর ধরে যারা ডক্টর সাদ পরিচালিত অনলাইন এই অ্যাডভান্স কোর্সে পড়াশোনা করেছেন, তাদের অনেকেই এই অ্যাডভান্স অনলাইন কোর্সের সেকেন্ড ফেজ দ্বিতীয় ধাপে যোগদান করেছেন। কারণ ডক্টর সাদ এই কোর্সটাকে কন্টিনিউ করার জন্য আবার এক বছরের জন্য সেকেন্ড ফেজ চালু করেছেন। যারা সেকেন্ড ফেজে জয়েন করেছেন তাদের অনেকেই আছেন পুরানো কোর্সের থেকে, আবার নতুন অনেকে জয়েন করেছেন। পুরানো কোর্সের, গত বছরের কোর্সের অনেকেই নতুন কোর্সে যাননি, যোগদান করেননি। কারণ হয় তারা ভেবেছেন যে আমরা মোটামুটি যা শিখেছি, যা পেয়েছি, এবার এগুলোকে ঝালাই করে নিয়ে নিজেরা পড়াশোনা করে নিজেদের তৈরি করব। কিংবা সময় অভাব কারোর হতে পারে, কিংবা আর্থিক সমস্যা কারোর হতে পারে, যেহেতু এটা পেড গ্রুপ, অনেক কষ্ট মষ্ট করে এক বছর চালিয়েছিলাম আর আমার পক্ষে অসুবিধা হচ্ছে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো বিভিন্ন কারণে যারা নতুন কোর্সে যোগদান করেননি, পুরনো কোর্সেই পড়াশোনা করেছেন, পুরনো কোর্সটাকে আবার রিফ্রেশ বা ঝালাই করতে চান, তাদেরকে আজকে একটা সমাবর্তন বা শেষ ক্লাস। নতুন কোর্সে ফেজ 2 অনলাইন অ্যাডভান্স কোর্সে ডক্টর সাদ পরিচালিত কোর্সে যারা যাননি, যেতে পারেননি, দুঃখের কোনো কারণ নেই। যে কোনো কারণে না যেতে পারলেও আমি পিছনে আছি, সবভাবে তাদের সাহায্য করব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ডাইরেক্ট প্রশ্নের মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি পিছনে আছি, সব রকম সাহায্য করব। এই নয় যে আপনি ওই কোর্সটা করলেন, এই কোর্স করছেন না কেন, না, তা কখনোই হবে না। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে পরের ফেজ কন্টিনিউ করতে নাও পারেন, তাতে আমাদের কোনো রাগ অভিমানের তো ব্যাপার নেই। সুযোগ সুবিধা, সময়, অর্থ, শারীরিক পরিস্থিতি সব কিছুর উপরে একটা মানুষের নির্ভর করে, আমি এটা মানি এবং বিশ্বাস করি। তো যারা কোর্স কন্টিনিউ করতে চাইছেন না, নতুন কোর্স সম্বন্ধে একটু বলে রাখি। নতুন কোর্সটা ডাক্তার সাদ এইভাবে সাজিয়েছেন, প্রথম 6 মাস মেটেমেডিকা আবার ঝালাই হবে। এখন সপ্তাহে 2 দিন, সোমবার এবং শুক্রবার শুধু মেটেমেডিকা চলছে। 6 মাস ধরে এই মেটেমেডিকা টানা চলবে। তার কারণ ডক্টর সাদ এবং আমি আলোচনা করে ঠিক করেছি, আজ মেটেমেডিকা, আগামীকাল প্র্যাকটিস অফ মেডিসিন, এইভাবে খেই হারিয়ে যায়, বিষয়গুলো কেমন যেন সামঞ্জস্যহীন হয়ে পড়ে। তাই একটানা মেটেমেডিকা শেষ করে দেবো, তারপরে রেপার্টরি 6 মাস, 3 মাস, আর 3 মাস প্র্যাকটিস অফ মেডিসিন। এই 1 বছরের কোর্স নতুন চালু হয়েছে। যদি এখনও কেউ মনে করেন যে নতুন কোর্সে ভর্তি হবেন, ডাক্তার সাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এই কোর্সটা সেই পরিচালনা করছে, আমি শুধু প্রশিক্ষক। তবে ডক্টর সাদকে আমি অনুরোধ করেছি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিস সে ঠিক করলো। যারা আর কন্টিনিউ করতে চাইছেন না কোনোভাবে, বিভিন্ন কারণে, তাদের এই শেষ ক্লাসে আমি কিছু উপদেশ দিয়েই আজকের এই কোর্সের জবনিকা টানতে চাই। কি উপদেশ দেব? নাম্বার 1, রোগীকে সময় দিতে হবে। তাড়াহুড়ো করে কোনো রোগীকে চিকিৎসা করা যাবে না। পুরো কেস টেকিং করে, ক্রনিক কেস হলে, ক্রনিক কেস যদি হয় তাহলে আমাকে গুছিয়ে কেস টেকিং করতে হবে। আমি কেস টেকিংয়ের ফর্মুলা বারবারই বলে দিয়েছি, আবার বলবো। মাঝে মধ্যে ফ্রি ফেসবুক লাইভ ক্লাসেও আলোচনা করব। ইউটিউবে যে কেসগুলো ছাড়ছি সেইখান থেকেও শেখা যাবে। প্রেজেন্ট কমপ্লেন্স, আপনার মেইন কষ্ট কি আপনি বলুন,
রোগীর নিজের ভাষায় মেন কষ্টগুলো লিখতে হবে। কষ্টগুলো লেখার সময় বা জানার সময় যেটা বেশি পিকিউলিয়ার মনে হবে সেটাকে লাল কালি দিয়ে আন্ডারলাইন করতে হবে। প্রথমে জিজ্ঞাসা করব, কিছু কারণ মনে পড়ে কি? আপনার এই রোগের বা এই অসুখের পিছনে কোনো কারণ আছে? কারণগুলো অনেক রকম হতে পারে, যেমন মাথায় আঘাত, হেড ইঞ্জুরি, ফিটে রোগীর ক্ষেত্রে কিছু কিছু রোগীর ক্ষেত্রে কারণগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন এপিলেপসি, হিস্টেরিয়া নয়, এপিলেপসি, কনভালশন, এসব ক্ষেত্রে হেড ইঞ্জুরি একটা কারণ। ব্রেনে আঘাত লাগার পরে হচ্ছে কিনা সেটা জানার দরকার হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কারণ বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো ভুললে চলবে না। যেমন যে কোনো রোগের ক্ষেত্রেই ব্রেন টিউমার হোক, হাঁপানি হোক বা অন্য কোনো কষ্টই হোক, চর্মরোগের ইতিহাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হয়েছে কিনা সেটা জানতে হবে। আঁচিল কোথাও ছিল কিনা বা টিউমার অপারেশন হয়েছে কিনা সেটা জানতে হবে। পেশেন্ট সাইকোটিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা জানার দরকার। মহিলাদের জরায়ু টিউমার অপারেশন হয়েছে কিনা, ওভারিতে সিস্ট বা পলিপ আছে কিনা, এই ধরনের গ্রোথ থাকলে পেশেন্ট সাইকোটিক নির্দেশ করে। কোনো সিভিরিটিক ম্যানিফেস্টেশন আছে কিনা, কোনো অনেক দিন ধরে ঘা, সেপটিক, অস্টিওমাইলাইটিস বা বংশে পাগল, ডায়াবেটিস, সুইসাইড আছে কিনা, এগুলো জানার দরকার হয়। তাহলে সিফিলিসের কোনো গ্রুপের, সিফিলিটিক গ্রুপের ওষুধ লাগবে কিনা এটা জানার দরকার হতে পারে। জেনারেল সিমটমস, পার্সোনাল হিস্ট্রি জানার দরকার হতে পারে, সে বিয়ে করেছে বা করেনি। আনম্যারিড হলে অনেকদিন বিয়ে থাকা করেনি মানেই চোখ বন্ধ করে কোনিয়াম মেকুলেটাম নয়। অনেকে অনেক ওষুধ চোখ বন্ধ করে দিতে চায়, সেটা ঠিক নয়। বিয়ে করেনি মানেই কি কোনিয়াম হবে তা নয়। তারপরে কোনো কমপ্লেন মনে করছে যে সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার, তার সেক্সুয়াল ডিজায়ারটা বেশি ছিল এবং কোনো কারণে সেটা সাপ্রেশন হয়েছে, বিয়ে থাও করতে পারেনি, কিন্তু তার ডিজায়ার খুব আছে। এটা জানার পরে যখন বুঝলাম, এবং কোনিয়ামের অন্য দু একটা সিমটম যদি পাই, মাথা ঘোরা, শীত বেশি, লবণ খেতে চায়, গোসল করতে চায় না বা চান করতে চায় না, সমাজে মিশতে চায় না, তবে আমি কোনিয়াম ভাবতে পারি। তাই সিমটমকে অ্যানালাইজ করতে হবে বা ইন্টারপ্রিটেশন করতে হবে। সো পার্সোনাল হিস্ট্রি জানার দরকার। অফিসের সাথে তার সম্পর্ক কেমন, বাড়ির ওয়াইফের সাথে সম্পর্ক কেমন, ওয়াইফ মারা গেছে, সে পুত্রবধূর কাছে থাকে, সে খুব নির্যাতিত অবস্থায় আছে কিনা, তার মনের মধ্যে কষ্ট আছে কিনা, মর্টিফিকেশন আছে কিনা, এগুলো আমাদের সিমটম হিসাবে নেওয়ার দরকার হতে পারে। তাহলে প্রেজেন্ট কমপ্লেন্টস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এবং পার্সোনাল হিস্ট্রি। তারপরে আমরা জেনারেল সিমটমের দাম দিই। অনেকে বারবার প্রশ্ন করে, শীত বেশি নেই কিন্তু হিপার সালফারের সব সিমটম মিলছে, আমি কি হিপার সালফার দেবো স্যার? কেন নয়? শীত বেশি একটা সিমটম, ফিজিক্যাল জেনারেল, অন্য মেন্টাল সিমটম মিলছে, আরও অন্য ফিজিক্যাল জেনারেল সিমটম মিলছে, তাহলে আমি হিপার সালফার দেব না কেন? স্যার সব সিমটম মিলছে কিন্তু রোগীর বাম দিকের কষ্ট বেশি, ডান দিকের নেই, কিন্তু লাইকোপোডিয়ামের মতো মানসিক লক্ষণ মিলছে, গরম খাবার খেতে চায়, মিষ্টি খেতে চায়, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, এখন একতন্ত্র মনোভাব, তাহলে কি লাইকোপোডিয়াম দিতে পারবো? কেন পারবে না? ডান দিকে বৃদ্ধি লাইকোপোডিয়ামের একটি সিমটম, যে সিমটম হাইয়েস্ট মেন্টাল সিমটম নয়, শারীরিক সিমটম, অথচ হাইয়েস্ট সিমটম, মেন্টাল সিমটম সব মিলছে লাইকোপোডিয়ামে। ধন্যবাদ দিলে কেঁদে দেয়, রাগ বেশি, ঘুম থেকে ওঠার পরে তার রাগ বাড়ে, লাইকোপোডিয়ামের একটা পিকুলিয়ার সিমটম। ইরিটেবিলিটি অন ওয়েকিং, ঘুম থেকে ওঠার পরে, তাহলে লাইকোপোডিয়াম দেবো না কেন? তাহলে কোনো বায়াসনেস হবে না। হ্যানিম্যান অ্যাপোরিজম 84 বলে গেছে, দি ফিজিশিয়ান শুড নট বি বায়াসড, ফিক্সড আইডিয়া নিয়ে থাকবে না, বদ্ধমূল ধারণা নিয়ে এসে থাকবে না। তো এই
ফিজিক্যাল জেনারেল সিমটমস আমি যখন নেব, ডিজায়ার, অ্যাভারশন, কি খেতে পছন্দ করে, কি পছন্দ করে না, পিপাসা কেমন, ঘাম কেমন, ঘুম কেমন, সর্দি কাশি প্রায় লাগে কিনা, তো জেনারেল সিমটমস, সর্দি কাশি লাগে কিনা, হেমারেজিক ডায়াথেসিস কিনা, এসবগুলো জানার দরকার আছে। সো কেস টেকিং ইজ দ্য মেন পার্ট ফর ট্রিটিং এ ক্রনিক কেস। অ্যাকিউট ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে পুরো কেস টেকিং দরকার নেই। অ্যাকিউট ডিজিজে মেন দরকার কজেশন, কারণটা কি, ডায়রিয়া, কারণটা কি, মাথা ব্যথা 3 দিন ধরে হচ্ছে, কারণ কিছু মনে পড়ে, জ্বর হয়েছে, কারণ কিছু মনে পড়ে, বৃষ্টিতে ভিজেছিলে, ট্রেনের জানলায় বসেছিলে, জানলা পাশে বসে ঢাকায় গিয়েছিলে, ঠান্ডা হাওয়ার ঝাপটা লেগেছে, কি পড়ে গিয়েছিলে, মাথা ব্যথা করছে, পড়ে গিয়েছিলে। সো কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর ইম্পর্টেন্ট মডালিটিস, কিসে কমছে, কিসে বাড়ছে, কখন কমছে, কখন বাড়ছে। টাইম মডালিটিস, প্রেশার মডালিটি, চাপে কমছে না বাড়ছে ব্যথার ক্ষেত্রে। হিট কোল্ড রিলেশন মডালিটি, ঠান্ডাতে কমছে না গরমে কমছে, ঠান্ডাতে বাড়ছে না গরমে বাড়ছে। অ্যাকিউট ডিজিজে দুটো মেন ফিগার, কজেশন অ্যান্ড মডালিটি, কারণটা কি আর মডালিটি। কারণ অ্যাকিউট ডিজিজ মানে একটা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, মাথার যন্ত্রণা, এইগুলোই তো। মাথার যন্ত্রণার কারণ কিছু মনে পড়ে, হ্যাঁ ডাক্তার বৃষ্টিতে ভিজেছিলাম। কারণ কিছু মনে পড়ে না, তেমন কিছু বুঝছি না। চাপলে কমে, হ্যাঁ ভীষণ জোরে, আমি বেঁধে রাখছি। সো প্রেশার অ্যামিলোরেশন আমি রেপার্টরি দেখা শিখিয়ে দিয়েছি। জুম করে হেড, পেন, প্রেশার অ্যামিলোরেশন দেখবো। এবার আমার তার ভিতর থেকে ম্যাথমেটিক্যাল নলেজ দিয়ে জিজ্ঞাসা করবো, দেখি ব্রায়োনিয়ার সিমটম মিলছে কিনা। তোমার পায়খানা হয়েছে? না, পায়খানা 2 দিন হয়নি। পিপাসা কেমন? পিপাসা বেশি। জিভ দেখি শুকনো সাদা কোটিং, ব্রায়োনিয়া। পিপাসা আছে? না, একদম নেই। চাপলে কমছে? কমছে। পালসিটিলা। সো অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে মডালিটিস কনকমিটেন্ট খুব একটা পাওয়া যায় না। সো কজেশন আর মডালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কেস টেকিং একটা মেন পার্ট। অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কজেশন আর মডালিটি ইজ ইম্পর্টেন্ট। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সবগুলো ইম্পর্টেন্ট। কোন সিমটমের দাম কতটা দেবো, গ্রেডেশন। আমি যেমন 3+ দিই বা লাল কালি দিয়ে দাগ মারিয়ে, অনেকে সেটা করে, আমাকে নকল করতে চায়। কিন্তু নকল করতে চাইলেই তো নকল করা যায় না। অনেকে কেস টেকিং দেখায়, লেখা দেখায় 3+। আমি তো দেখলাম যে ওটা 1+ হবে। একটু বেশি খাই বললেই 3+ দিয়ে দিচ্ছে, একটু শীত বেশি বললেই 3+ দিয়ে দিচ্ছে, বাট নট অলওয়েজ। এগুলো বিচার বুদ্ধির উপরে, জিজ্ঞাসার উপরে, রোগীর তাকানোর উপরে, কথা বলার ভঙ্গিমার উপরে নির্ভর করে, তার পাশের লোকটি কি বলছে তার উপরে নির্ভর করে। তো অনেকে দেখি এক টানা সব 3+ চালিয়ে যাচ্ছে। মিষ্টি পছন্দ করে, ওরে বাবা কি বলছেন ডাক্তারবাবু, পাশ থেকে ওয়াইফ বলছে। এই বয়সে আমি বারণ করি যে বেশি মিষ্টি খেও না, না, রোজ 2 করে রসগোল্লা খাবেই। তাহলে আমি 3+ দিলাম। একজন জুনিয়র ছেলে বুঝলো না, মিষ্টি পছন্দ করে না, তা করি, 3+ দিয়ে বসে রইল। করি মানে কিরকম, ইন্টারপ্রিটেশন করতে গেলে জিজ্ঞাসা করতে হয়, সময় নষ্ট করতে না। করি মানে পেলে খাই, না পেলে না খাই। 1+, 3+ চালিয়ে দিল। সো গ্রেডেশন করার সময় খুব খেয়াল রাখতে হবে যে কোন সিমটমের দাম কতটা দেব না দেব। সাইডের ব্যাপারে আমি বলেছি, লাইকোপোডিয়া মানে ডান দিকে। কোথায় ব্যথা? কানের ডান দিকে ব্যথা হচ্ছে, লাইকোপোডিয়া নো। হাতের বাঁ দিকে ব্যথা হচ্ছে, ল্যাকেসিস নো। ল্যাকেসিস লাইকোপোডিয়ামের সাইডের ব্যাপারটা কি অনেকবারই বলেছি, আবার বলছি। আমার হঠাৎ একটা মাল তুলতে গিয়ে বাঁ দিকের এখানটায় ব্যথা লাগলো, ল্যাকেসিস হবে? আমি কদিন ধরে খুব তেলেবাজা খেয়েছি। হিন্দুদের বাবা মা মারা গেলে খালি ঘি ভাত খায়। বহু লোকের এরকম দেখেছি যে ঘি ভাত খেয়ে তার হেপাটাইটিস হয়েছে বা কোলিসিস্টাইটিস হয়েছে, তার পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। 15 দিন ধরে শুধু ঘি আর ভাত খাচ্ছে, আতপ চালের ভাত আর ঘি খায়। হিন্দুদের মধ্যে একটা নিয়ম আছে, কুসংস্কার বলবো আমি এসব মানি না। কোনো ধর্মেরই কুসংস্কার আমি মানতে চাই না। বহু ধর্মে বহু কুসংস্কার আছে। তো কোলিসিস্টাইটিস তার মানে কিছু রাইট সাইডের মেডিসিন হলো,
সে 10 দিন ধরে ঘি খেয়েছে সমানে, ফ্যাটি, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঘি খাওয়া খুব ভালো, খারাপ? বাজে তেল এক ধরনের। তাহলে কি লাইকোপেনিয়া রোগী হলো? এই সাইডগুলো বিচার করতে হবে। একটার পর একটা কমপ্লেন, বা আমি রোগীকে যখন কেস হিস্ট্রি নিচ্ছি তখন দেখছি যে তার ডান দিকের কানে ব্যথা, ডান দিকের হাতে ব্যথা, ডান দিকের গোড়ালিতে ব্যথা, ডান দিকের হিপ জয়েন্টে ব্যথা, সো রাইট সাইড ইট মেডিসিন। সো এগুলো জানতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, এই গেল কেস টেকিংয়ের ব্যাপার। রেপার্টরি, কতগুলো রোগ সারে না, পরিষ্কার কতগুলি রোগ সারে না সেগুলো গুছিয়ে পরিষ্কার বলে দিতে হবে। খুব বড় পাথর হলে, কিডনি পাথর, যদি না ভাঙে বলতে হবে ভাঙলে বেরোবে, তা নাহলে বেরোবে না। ইউরেটারের মধ্যে গিয়ে আটকে যাবে, প্রস্রাব বেরোতে পারবে না। প্রস্রাবের যেদিকের কিডনি ইউরেটারে আটকে যাবে সেদিকের প্রস্রাবটা না বেরোতে পারে, কিডনির মধ্যে জমে থাকবে, কিডনি ফুলে যাবে, তাকে বলে হাইড্রোনেফ্রোসিস। তাহলে কিডনি পাথর হলে 3 মাস 4 মাস 6 মাস পর পর পরীক্ষা করতে হবে, পাথর কিডনিতে আছে না কিডনি থেকে বেরিয়ে গিয়ে আটকে আছে, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে কিনা, কিডনিটা খারাপ হচ্ছে কিনা। গলব্লাডারের পাথর বেশিরভাগ ক্ষেত্রে যায় না, কোনো কোনো ক্ষেত্রে 2-1টা যায়। ডক্টর সাদ দেখিয়েছে, তার একটা কেস গেছে। তবে যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় অনেক সময় বেরোতে পারে, কারণ তো রাস্তা আছে, রাস্তা দিয়ে ডিওডেনামের মধ্যে দিয়ে ঢুকে যায়। তবে অনেক সময় যদি কোনো পাথর কমন বাইল ডাক্টে আটকে যায় তাহলে কিন্তু জন্ডিস হয়ে যায়, সে ব্যাপারে সাবধানে থাকতে হবে। রিউমেটয়েড আর্থ্রাইটিস, ক্রনিক বাতের ব্যথা, যেগুলো গাঁটগুলো ফুলে যায়, জয়েন্টগুলো ফুলে যায়, সেগুলো চট করে সারানো যায় না, সেটা এমনি বাতের ব্যথা না, রোগীকে বলতে হবে, সময় নিয়ে চিকিৎসা করতে হবে। সোরিয়াসিস, মেডিকেল সায়েন্সে বলা আছে যে আদৌ সারে না, আমাদের ওষুধে ইমপ্রুভ হয়। এর একটা মেন ব্যাপার হলো 3 মাস 4 মাস 6 মাস অনেক সময় ভালো থাকে, পরে দুম করে আবার রিঅ্যাপিয়ার হয়। রোগী মনে করে ভালো হয়ে গেল, আমিও আনন্দে নাচতে নাচতে ফেসবুকে পোস্ট দিলাম, কিন্তু রিল্যাপস করতে পারি। ফেসবুকে আমি বিজ্ঞাপনের জন্য পোস্ট দিতে পারি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতেই পারি যে রোগী এখন ভালো আছে, দেখুন এই ছিল, খুব ভালো আছে। কিন্তু নিজেকে জানতে হবে যেটাকে দুম করে কিন্তু আবার রিল্যাপস করতে পারে। রোগীকে বলে রাখতে হবে যে রোগটা নিয়মই হচ্ছে, হঠাৎ করে আবার রিল্যাপস করে, এই যে হবে না একদম ভাববেন না, হলে আমাকে জানাবেন। তবে আমরা চেষ্টা করবো যে এই যে রিল্যাপসিংটা যাতে অনেক দেরিতে দেরিতে হয়, ওষুধে এটাই সুবিধা হয়। থ্যালাসেমিয়া সারে না, কিন্তু রক্ত যে দিতে হয় মাসে মাসে, যদি বডির ইমিউনিটি আমরা ঠিক করতে পারি তাহলে রক্ত দেওয়ার সময়টাকে বাড়াতে পারি, এগুলো বলতে হবে। যেমন অটিজম বইয়ে বলা আছে সারে না, আমরা ইমপ্রুভ করতে পারি। অনেক কেস আমি করেছি, দেখাচ্ছি, দেখুন এগুলো তো মেডিকেল সায়েন্সে বলা আছে সারে না, কিন্তু আমাদের ওষুধে ইমপ্রুভ হয়। আপনি ধৈর্য ধরে চিকিৎসা করুন, আস্তে আস্তে উন্নতি হবে। অনেক রোগী খারাপ ব্যবহার করে, টেম্পার ঠিক রাখতে পারে না। আমরা জানি যে ওষুধ পড়েছি আমরা, সেই রোগীটা ক্যামোমিলার হতে পারে, নাক্সবামি করতে পারে, লাইকোপোডিয়াম প্লাটিনার মতো ঔদ্ধত্যপূর্ণ হতে পারে। আমাদেরকে বুঝিয়ে সাবধানে তাল মিলিয়ে চলতে হবে। তো সুতরাং মানিয়ে চলতে হবে, মানিয়ে চলার চেষ্টা করতে হবে। তাছাড়া আমরা মেটেমেটিকে জানি, রোগী মেটেমেটিকে জানে না। রোগী তার যা মেজাজ সে সেই মেজাজ, তার যা উদ্ধত্ত সেই উদ্ধত্তে কথা বলতে চায়। কেউ সালফার, আমরা জানি কেউ সালফার, কেউ নাট্রামিউর, কেউ প্লাটিনা, কেউ হিপার সালফার। সুতরাং আমি যেখানে জানি মানুষের সাইকোলজি, মানুষের চরিত্র, সুতরাং আমাকে মানিয়ে চলতে হবে। আমি তো জানি এই ধরনের চরিত্র হয়, তাহলে আমি রাখবো কেন? আমাকে সাবধানে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। তাহলে কেস টেকিং গুছিয়ে করতে হবে। অ্যাকিউট কেসে কজেশনের দাম গুরুত্ব দেবো। কজেশনের উপরে আমি বই লিখছি শুধু আলাদা করে টট করে কজেশনগুলো দেখার জন্যে। আমার মুশকিল হচ্ছে যে ম্যাক্সিমাম রোগীর চাপ এত বেশি, আমি পেরে উঠি না। তো ক্রনিক কেসের জন্য কেস টেকিং করার সময় করতে করতে যেগুলো যেগুলো ফিচার পাচ্ছি পিকিউলিয়ার স্ট্রং, সেগুলোকে আন্ডারলাইন করবো। সেই আন্ডারলাইনগুলোর উপরে লাস্টে আমি ডিসিশন নেবো কোনটা দেবো না দেবো, ঠিক করে নেবো। আর যেগুলো অর্থাৎ 3টে ওষুধ মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমি যেটা নিজের বিচার বুদ্ধি দিয়ে ভাবলাম, একটাকে প্রেসক্রিপশন করলাম আর 2টোকে খাতার কোনায় লিখে রাখবো, পরবর্তীকালে তাদের সাহায্য নিতে হতে পারে। কিন্তু কখনোই 1টা 2টো ওষুধ মিশিয়ে দেবো না। তাহলে কি হবে, আমি যাকে পরীক্ষা করব
তাকে আর পরীক্ষা করতেই তো পারলাম না। আর এখন যে দুটোকে মিশিয়ে দিচ্ছি, তাহলে কে কাজ করছে বুঝতে পারছি না। আমি লাইকোপোডিয়াম আর নাক্সবাম দুটো দিলাম, 1 মাস পরে রোগী বলল ভালো আছে, আমি খুশি হলাম। যে অনেকে বলে মিশ্রপাতি খারাপ, আমি তো দেখলাম মিশ্রপাতি ভালো। কিন্তু পরবর্তী সেকেন্ড প্রেসক্রিপশন কি হবে? আমি এই দুদিনের মধ্যে কাকে দেবো এবারে? আবার মিশ্রপাতি করলাম, দেখলাম কাজ হলো না। তাহলে কোনো একজন কাজ করেছিল, কোনো একজন বরং কাজে ডিস্টার্ব করেছিল, হয়তো কাজটা আরো বেশি ভালো পেতাম। তাহলে এই হলো ব্যাপার। পোটেন্সি সিলেকশন বাংলাদেশে বেশিরভাগ দেখি 50 মিলিসিমাল, যেটাকে ওখানে মিলিসিমাল বলে, মিলিসিমাল বেশি ব্যবহার করে। আমার মতে এত মিলিসিমাল ব্যবহার করার দরকার নেই, কারণ একটা ওষুধ অনেক পোটেন্সি তুলতে হয় 1, 2, 3, 4 করে লাইন দিয়ে। 2 নম্বর কথা হলো যে মিলিসিমাল পোটেন্সি যে কার ভালো মন্দ একমাত্র হ্যাপকো আমাদের দেশে রিলায়েবিলিটি আছে। বাংলাদেশে কারা বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে, কি জেনুইনিটি আছে, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে জার্মান কোম্পানি 630-200 পাওয়া যায়, সিল করা ফাইল, একটা কিনে রেখে দিন। 30-200 কিনে এখন দুটো ওষুধ কিনলে আমার কাজ চলে যাচ্ছে মোটামুটি। যেগুলো মেন ওষুধ, ন্যাট্রামিউর, লাইকোপোডিয়াম, সালফার, সরিনাম, ফালসিটিলা, গ্রাফাইটিস, সেগুলো 1 রেখে দিলাম। 30-200 3টে ওষুধ রাখলে আমার মোটামুটি কাজ হয়ে যায়। তো প্রশ্নোত্তরের আলাদা অনুষ্ঠান থাকে, সেই সব জায়গায় এইসব প্রশ্ন করা ভালো। এগুলো চোখে পড়া মানে আমার একটা বলার স্পিডটা নষ্ট হয়ে যায়। ইউরোথ্রাল স্ট্রিকচারগুলো পড়তে হয়। ইউরোথ্রাল স্ট্রিকচার কখনো পুরোপুরি ব্লক হয়ে গেলে জায়গাটা যদি কুচকে যায় আর সারানো সম্ভব হয় না, ওষুধ দিয়ে কিছুটা ইমপ্রুভ করা যেতে পারে। কি বলছিলাম ভুলে গেলাম। ইউরোথ্রাল স্ট্রিকচার বেশিরভাগ গনোরিয়ার কারণে হয়। এখন তার গনোরিয়া অত বেশি নেই, এমনি অনেক সময় অন্য রোগের কারণে হয়। ক্লিমেটি ডিরেক্টে কদিন আগে আমি পড়িয়েছি, সেই সময় ইউরোথ্রাল স্ট্রিকচার সম্বন্ধে বলেছি, ক্লাসগুলো না করলে যা হয় আর কি। আমি ক্লিমেটি ডিরেক্টায় কদিন আগে ম্যাথমেটিক্যাল টিপস বলার সময় বলেছি যে ইউরোথ্রাল স্ট্রিকচারের আর্লি স্টেজে ভালো ওষুধ। তার মানে ক্লাস করেনি মন দিয়ে, আমার পরিষ্কার মনে আছে ক্লিমেটি ডিরেক্টা ওষুধ বলার সময় আমি ইউরোথ্রাল স্ট্রিকচার সম্বন্ধে বলেছিলাম। তো পোটেন্সি সিলেকশন 30-200 3টে করে কিনে রাখলে মোটামুটি মিটে যায়। সেজন্য প্র্যাকটিক্যাল কথাগুলো আমি বলে দিচ্ছি, ওষুধ অত কেনা লাগবে না। 30-200 জার্মান কোম্পানির সিল করা অরিজিনাল ওষুধটা কিনে রাখো। তো যাই হোক, পোটেন্সি সিলেকশন কি করব? মোটামুটি অ্যাকিউট কেসে যেখানে কোনো প্যাথোলজি নেই, আলসার নেই, ঘা নেই, কোনো রোগী মরে যাওয়ার ভয় নেই, সেখানে 200 দিতে হবে। মোর দ্য অ্যাকিউট, মোর দ্য হায়ার পোটেন্সি। জ্বরে 200 দাও, 1 দাও। 4 দিন ধরে জ্বর, চেঁচা করছে, শরীর খুব দুর্বল, সেখানে 30, সেখানে 6। কিন্তু হঠাৎ জ্বর এসছে, আজকে রোগী চাঙ্গা আছে, 1 দাও না, ম্যাজিকের মতো কাজ হয়। হঠাৎ মাথার যন্ত্রণা, বেলোডোনা 1। ক্রনিক কেসে রোগীকে ওষুধ দেওয়ার সময় মাথার যন্ত্রণা, পেট ব্যথা এরকম কিছু হলে SOS মানে এসব টার্ম আছে, মানে এমার্জেন্সি হলে একটা ওষুধ দিয়ে রাখতে হয়। মাথার যন্ত্রণা বেশি হলে তার সিমটম মিলিয়ে বেলোডোনা আসছে না গ্লোনোইন আসছে, আমি এটা তৈরি করে দিয়ে দেবো যে তোমার বেশি অসুবিধা হলে এটা খাবে, কিংবা যদি সামনে ওষুধের দোকান থেকে আমাকে ফোন করবে, অ্যাকিউট ওষুধ আমি বলে দেবো। তাহলে এগুলো পোটেন্সি সিলেকশন। আর 50 মিলিসিমাল যদি কারো থাকে, কেউ ব্যবহার করেন, অসুবিধা নেই। ভালো রিলায়েবল কোম্পানি হলে প্রত্যেক দিন একবার করে দেওয়া যেতে পারে 01। আমি একটা 4 আউন্সের ভিতরে তৈরি করলাম, 1-2 হ্যানিম্যান বলেছি, 1টা গ্লোবিউল। আমার 2, 3, 4, 5টা পরে আমি অত মাথা ঘামাই না, এমন কিছুই খুব একটা অসুবিধা হয়। দিয়ে আমি একটু ঝাঁকি নিতে বলি, একটু নাড়িয়ে নিতে বলি, দিয়ে 1 চামচ করে খেতে বলি। ওই 10 বার ঝাঁকি দাও, 1 কাপ জলে 1 চামচ দাও, দিয়ে ঘেঁটে 2 চামচ খাও, বাকিটা ফেলে দাও। হ্যানিম্যান থিওরি আমি আগে করতাম, এখন করি না। তখন লোকে এগুলো খুব ঝামেলা মনে করে, এতে অসুবিধা তো খুব একটা আমি দেখি না। তার কারণ কি, হ্যানিম্যান বলছেন যে এতে প্রত্যেকবার তোমার ওষুধের পাওয়ার বাড়ছে, আর একই দিলে ওষুধে কাজ হবে না। তা কাজ হবে না, তাহলে তুমি 1842 সালে বলেছো, তার আগে তুমি সারিয়েছো কি করে? তার আগের কিওরগুলো কি তোমার কিওর নয়? তা করলে অসুবিধা নেই, আমি করি না ওই কারণে লোকের ঝামেলা হবে। 1 চামচ করে খাও লোকে,
আজকালকার লোকে অত্যন্ত ব্যস্ত, সে সব দেশেরই লোক। সাইকেলে করে মুদির দোকান থেকে জিনিস নিতে গেলে এক পা মাটিতে রাখে, এক পা সাইকেলে রেখে হাত বাড়িয়ে নিতে পারলে বাঁচে। তো ওই দিয়ে বললে ও বাবা ওইটা বড্ড ঝামেলা হানতেন। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যত জলে ঝাঁকি মারবে প্রত্যেক দিন জলটা তত বেশি খারাপ হতে থাকে, কিন্তু প্লেন জলটা বেশি নাড়াচাড়া না দিলে পানিটা বা জলটা ভালো থাকে। এইভাবে দেওয়া যেতেই পারে। আবার 50 মিলিসিমালে বা এই মিলিসিমালে 1.5 মাঝখানে নেই, এটা যদি তোলো 2, 3 বাদ দিয়ে তোলো না, কোনো অসুবিধা নেই। 1, 3, 5, 10, 20 একটা আবার লো নেই বলে, পরপর নেই বলে অনেকে ভাবে, কিচ্ছু ভাবার দরকার নেই। এখানে 30-এর পরে কি 200 দিই না, 200-র পরে কি 1 দিই না? তাহলে আমার 50 মিলিসিমাল 1-এর পরে 3 দিতেই পারি, 3-এর পরে 6 দিতেই পারি, 6-এর পরে 12 দিতেই পারি, কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে কেস টেকিং বললাম, পোটেন্সি সিলেকশন বললাম, পোটেন্সি ওষুধ বারবার কেনার দরকার হয় না 30-200 অনেমগুলো, তাও বললাম। এবারে 50 মিলিসিমাল ওষুধ অনেক ক্ষেত্রে তলায় বড়িগুলো জমে যায়, নষ্ট হয়ে যায়, আমি প্রচুর ফেলে দিতাম। এখন যেই জমতে আরম্ভ করেছে, প্রথমে একটু জল মেশাতে হবে, পানি মেশালে কি নাড়াতে হবে, ওষুধটা গলে গেল। কারণ ডাইরেক্ট অ্যালকোহল দিলে গলে না, যেই গলে গেল ওর ভিতরে এবার অ্যালকোহল ঢেলে দিই, একবার ঝাঁকি মেরে রেখে দিই। এবারে ওই একটা বড়ির বদলে একটা ফোঁটা দিয়ে দিই, আমি কাজ হচ্ছে, কাজ পাচ্ছি। অত ওষুধ কোম্পানিদের চালানো আর এত পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে ওষুধের ব্যাপার, কেস টেকিংয়ের ব্যাপার, এসব পেলাম। মেটেমেডিকা আমি যে নোটগুলো দিয়েছি, নতুন বই দেখলে দৌড়ানোর দরকার নেই। বেশিরভাগ বই লেখে অখাদ্য কুখাদ্য, কিছু নেই, কোনো আইডিয়া নেই, যেই যা পাচ্ছে তো তা করে যাচ্ছে। আমি চারিদিকে যা পড়েছি, পড়াশোনা করেছি, এটা ড্রাগকে যেভাবে লেখাচ্ছি বেসিক, এরপরে আর বেশি কিছু লাগে না প্রেসক্রিপশন করতে। সুতরাং আমার নোটগুলো ফলো করলেই আর অন্য কোনো বই পড়া লাগবে না। রেপার্টরি দেখানো শিখিয়ে দিয়েছি, আমার এই নোটগুলো রোজ পড়তে হবে মেটেমেডিকা, অন্য মেটেমেডিকা পড়ার দরকার হবে না। রেপার্টরি দেখা শিখিয়ে দিয়েছি, কোথায় কোথায় কিভাবে দেখতে হয়, চটপট করে চ্যাপ্টার ওয়াইজ দেখতে হবে। তাও যদি রেপার্টরি কারো কোনো আটকায় আমাকে যোগাযোগ করলে আমি বলে দেবো, কিন্তু আমাকে যোগাযোগ করতে হবে সবাইকে হোয়াটসঅ্যাপে। আমি বারবার বলেছি, বেশিরভাগ বাংলাদেশের ছেলেমেয়েরা, জুনিয়র ডাক্তাররা মেসেঞ্জারে যোগাযোগ করতে চায়, যেটা আমার সব থেকে অপছন্দ। ওখানে কি হয়, টাইপ করতে হয়, ওখানেও বলার জন্য স্পিকার আছে, কিন্তু তোমার বললে সবসময় সব হয় না। আমি বললাম যে নাক্সবাম 30 4 ডোজ দাও, হয়তো লেখা উঠে গেল নাক্সবাম 300 4 ডোজ খাও, বা উল্টো পাল্টা লেখা আসে। অনেক সময় খারাপ শব্দ দেখি অনেক সময় উঠে যায়, যে গালিগালার শব্দ উঠে যায়, তো ওগুলো আবার রেক্টিফিকেশন করতে হয়, কারেকশন করতে হয়। তো ও ঝামেলা। কিন্তু আমি সেখানে হোয়াটসঅ্যাপ আমার নাম্বার সেভ করে, অনেকে কোড নাম্বার এসব বোঝে না, এত মূর্খ হলে তো কিছু করার নেই। দুনিয়ায় চলতে গেলে কিছু জানতে হবে। বাংলা এক দেশ থেকে আরেক দেশে কই করে আমার নাম্বার সেভ করতে গেলে, বাংলাদেশ থেকে সেভ করতে গেলে +91 দিতে হবে, +91, তারপরে আমার নম্বর বসাতে হবে 7003078940। যেমন আমাদের এখান থেকে করতে গেলে +88, প্রত্যেক দেশের কোড নাম্বার আছে, সেটা কেউ জানে না। হোয়াটসঅ্যাপ আমার সবাই কানেকশন করে রাখবেন। হোয়াটসঅ্যাপে কী হয়, অডিও ক্লিপ আছে, তোমাকেও টাইপ করতে হচ্ছে না, মুখে বলে দিল স্যার মাংস খেলে কাশি বাড়ে, এই রুব্রিক পাচ্ছি না, একটু বলে রাখবেন। আমি একটা সময় ফাঁকা সময় হোয়াটসঅ্যাপগুলো এরকম দেখি, কোথায় কি আছে না আছে দেখি কার কি অ্যান্সার দেওয়ার, আমি ওখানে বলে দিতে পারি তুমি কেমস রেপার্টরিতে জেনারেলিটিস, ফুড, মিট, অ্যাগ্রাভেটস দেখ। আমার সময় অনেক কম লাগলো, ব্যস্ত মানুষ। তাহলে আমার সাজেশন নিতে গেলে হোয়াটসঅ্যাপ অডিও ক্লিপ ব্যবহার করতে হবে, তোমারও সময় কম লাগবে, আমারও সময় কম লাগবে। মেসেঞ্জারে অত অ্যাপস, একবার মেসেঞ্জারে দেখবো, একবার এখানে দেখবো, এত সময়ও নেই। আর মেসেঞ্জারে অডিও ক্লিপ নেই। হোয়াটসঅ্যাপে সব থেকে বড় সুবিধা অডিও ক্লিপ আছে, চেপে ধরে তোমার কথা রেকর্ড হয়ে যাচ্ছে। আমিও চেপে ধরে রেকর্ড করে আমার বক্তব্য দিয়ে বেরিয়ে গেলাম, যেটা টাইপ করতে গেলে 3 মিনিট লাগতো, সেখানে 10 সেকেন্ডে আমার কাজ মিটে গেল। তাহলে আমি হেল্প করতে পারবো অনেকটা।
সেটা বারবার বলি, অনেকে সেটা করে না, বোঝে না, ওই মেসেঞ্জারে খালি চালাচালি করে, মেসেঞ্জার নিয়ে সব ব্যস্ত, ওইটাই ভালো বোঝে। যাদের সময় আছে বসে বসে করুক, আমাদের অত সময় নেই আমার। তাহলে রেপার্টরি দেখা, রেপার্টরি আটকে গেলে সলভ করবো বলে দিলাম। কেস টেকিং দেব, প্র্যাকটিস অফ মেডিসিন জানার খুব দরকার। আমি সহজ করে প্র্যাকটিস অফ মেডিসিনের সব লিখছি, পড়াচ্ছি। যারা ডক্টর সাদের গ্রুপে তো এখন শুধু ম্যাথমেটিকা হচ্ছে, যারা প্র্যাকটিস অফ মেডিসিন রেপার্টরি ওর ওখানে হচ্ছে না, যদি মাসে মাত্র 200 টাকা করে আমি নিচ্ছি, প্র্যাকটিস অফ মেডিসিন যদি কেউ শিখতে চায় বা রেপার্টরি আলাদা করে শিখতে চাই, আমার গ্রুপে জয়েন করতে পারে। সোমবার দিন, বুধবার দিন, কালকেই সকালে আছে, এরকম প্রত্যেক বুধবারে। আর রেপার্টরি ক্লাস আমি করছি, প্র্যাকটিস অফ মেডিসিন থাকছে শনিবারে প্রত্যেক। তো এইগুলো করলে শিখতে, প্র্যাকটিস অফ মেডিসিন আমি খুব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে দেখাচ্ছি। তখন 3 মাসের একসাথে আমি 600 টাকা নিই। আর প্র্যাকটিস অফ মেডিসিন উইক থাকলে করতে পারো, ওর ছাদের গ্রুপে হবে। এই ম্যাথমেটিকা শেষ হলে তারপরে হবে, 3 মাস হবে। তো অল্প অল্প করে সবাই যদি আধ ঘন্টা 1 ঘন্টা করে যদি শিখতে যার সময় পারমিট করে, সে ভর্তি হতে পারে। তো প্র্যাকটিস অফ মেডিসিন জানার দরকার, শেখার দরকার। অল্প অল্প করে আমি করছি, কোনো বই থেকে গুছিয়ে যা একটা চ্যাপ্টার পড়তে গেলে যা সময় লাগবে, এটা বুঝতে হবে, তার থেকে অনেক কম সময়, কম সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে অর্গানন নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। আমি সব থেকে খারাপ কথা বলবো, যেটা অনেক লোক আছে যারা ম্যাথমেটিকা বোঝে না, ডাক্তারি পড়ে না, ডাক্তারি করে না, নাটক করে। একজনের লোক আছে না, দেশের কোনো কাজ করে না, দেশের কোনো পরিকল্পনা করে না, খালি বড় বড়, আমাদের দেশের সিপিএম বাবুরা যেমন ছিল, কতগুলো শব্দ শিখে রেখেছিল, গণতন্ত্র, ভোজ্যতন্ত্র নিপাজ্যা, সমাজতন্ত্র আনতে হবে, মুখোশের আড়ালে নয়, মুখোমুখি। কাজের কাজ কিচ্ছু হয়নি, দেশের কিচ্ছু করে। তো কিছু লোক আছে হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে, অর্গানন, মায়াজম, ভাইটাল ফোর্স, নাটক। অর্গানন কি একটা জিনিস? হ্যানিম্যান বলেছে তার বেশিরভাগ অংশ আছে যে আমি কেন হোমিওপ্যাথি আবিষ্কার করলাম, অ্যালোপ্যাথি তখনকার দিনে যে অ্যালোপ্যাথি কেন খারাপ ছিল, আরো অন্যান্য চিকিৎসা ব্যবস্থা কি আছে, এইসব বুঝিয়েছি। জীবনী শক্তি বলে একটা জিনিস আছে, ঔষধ এইভাবে তৈরি করে, ওর ভিতরে ফার্মেসি দোকান আছে, এইভাবে তৈরি করতে হবে। অনেক জিনিস আছে বাতিল, এই টান করতে হবে, মেসমেরিজম করতে হবে। কে করে মেসমেরিজম? তো অর্গানন থেকে যেটা নেওয়ার আছে তার বিষয়বস্তু আমি বলে দিয়েছি, বিষয়বস্তুগুলো অন্যান্যরা সবাই বুঝিয়ে দিয়ে গেছে। ঘটকের বাংলা বই অনেকে পড়ে, ঘটকের বাংলা বই খুব সুন্দরভাবে উনি বিষয়বস্তুটা ওইগুলো অ্যানালিসিস করে দিয়ে গেছে। মেইন হলো কয়েকটা জিনিস, ওষুধ যেখানে কাজ করছে আমাকে ফলো করতে হবে, সেই সময় রিপিট করবো না চটপট, এইটা হলো মেন জিনিস। আর অর্গানিক 50 মিলিসিমাল ওষুধ তৈরি করার পদ্ধতি আমি কি তৈরি করব? মেন্টাল ডিজিজ বলা আছে যে অনেক রকম মেন্টাল ডিজিজ হয়, তুমি সান্ত্বনা দিও কিছু কিছু কেসে, কিছু কিছু কেসে তুমি উপদেশ দিও, দরকার হলে ভৎসনা করো। প্র্যাকটিক্যাল কথা ডাক্তারি করার জন্য অর্গাননে খুব কমই আছে, অথচ সেটা নিয়ে খুব নাচানাচি আছে। ওই নিয়ে এই যে বিজ্ঞাপন দেখি যে অ্যাপোরিজম অন, আজকের আলোচনা অনেক জায়গায় হয়, ফেসবুকে দেখছি, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে হয়। অ্যাপোরিজম 2 নিয়ে আলোচনা করবো, বেকার সময় নষ্ট। অ্যাপোরিজম 1 বলছে চিকিৎসকের প্রথম কর্তব্য ডাক্তারি করা, রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা। এ নিয়ে এত কচকচনে কি আছে, তো সবাই জানে। আমার কাজ তো সে রোগীকে সুস্থ করা, তার সাইড এফেক্ট না হয়। অ্যাপোরিজম 2 হচ্ছে সেই আরোগ্যটা যেন তুমি বুঝতে পারো, নিরুপদ্রবে হয়, কষ্ট দিও না। এই নিয়ে ওরা আলোচনার কি আছে? এইসব জিনিস চলে, বেকার সব, ও নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শুধু প্র্যাকটিক্যাল কিছু জিনিস, ওই যে আমাকে কয়েকটা মেন সারা অর্গানের জিনিস হচ্ছে 4 লাইন। রোগীকে চিকিৎসা করতে হবে, সিমটম ধরে চিকিৎসা করব না। ওষুধের পোটেন্সি সিলেকশন হ্যানিম্যান সেভাবে গুছিয়ে বলে দেয়নি, পরবর্তীকালে আমাদের অভিজ্ঞতা দেখেছি, যেটা আমরা বলছি। এই কেস টেকিং সম্বন্ধে হ্যানিম্যান বলে গেছে, রোগীকে কিছু লিডিং কোশ্চেন করো না, সব রকম সিমটম ওই তো সেইগুলোই আমরা গুছিয়ে এইভাবে বলছি। তো সুতরাং প্র্যাকটিস অফ মেডিসিন বেশি পড়তে হবে রোগকে জানার জন্যে। উপদেশ কী দেবো রোগীকে, সারবে কি না, কতদিনে সারবে, তার ম্যানেজমেন্ট কি হবে, কি পরীক্ষা নিরীক্ষা করব, এগুলো টুকটুক করে জানতে হবে। ডিটেলস বই, ভালো বই প্র্যাকটিস অফ মেডিসিনের ছোটোর মধ্যে ভালো নেই, সব বড় বড় বই।
আমার ক্লাসগুলো করলেই আমি গুছিয়ে সমস্ত সব দিয়ে দিচ্ছি। আর ম্যাথমেটিকা আমার নোটগুলো ফলো করলে আর অন্য বই পড়া লাগবে না, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি, কারণ ওর ভিতরে সব মেন জিনিস আমি কভার করে দিচ্ছি। অনেক বই অনেক রকম জ্ঞান আছে যা ভ্যালুলেস, যা কমন সিমটম, যার কোনো দাম নেই। একটু পড়াশোনা করলে বুদ্ধিমান লোকেরা সব ধরে ফেলতে পারে যে এগুলো বেকার হয়েছে। সো যেমন ব্র্যানিয়া, a very important medicine for pleurisy, severe teaching pain in the chest, সুস্ফোটন ব্যথা। যেই প্র্যাকটিশনার মেডিসিন পড়লাম দেখলাম যে প্লুরিসিতে টিচিং পেন, সুস্ফোটন ব্যথা আছে, কোনো দাম নেই। তো এই হলো ব্যাপার। রোগীকে সময় দিতে হবে, রোগীকে নিজের লোক বলে ভাবতে হবে, কেস টেকিং গুছিয়ে করতে হবে। রেপার্টি প্রয়োজনে দেখব, কিন্তু শুধু রেপার্টারাইজেশন করে যে ওষুধগুলো আসছে তার উপরে ভরসা করা যাবে না। কারণ মেডিসিন সিলেকশন হয় নিজের নলেজ, বিচার, বুদ্ধি সব কিছুর উপরে। এক একটা কেসে এক এক রকম অ্যাঙ্গেল থেকে হয়। কোথাও কিছুই পাচ্ছি না, শুধু মায়াজমের উপরে করছি। কোথাও সবগুলো মিলিয়ে লাইকোপোডিয়াম আসছে, কোথাও সব লাইকোপোডিয়াম মিললেও বাতিল করছি। এই প্যাথোলজিটা এত বেশি, গলগল করে পুজ বেরোচ্ছে, গাদা গাদা সেপটিক হয়ে যাচ্ছে, ওই গ্রুপের ওষুধে চলে আসলাম, কন্ট্রোল করতে হবে। অনেক সময় অ্যাকিউট ফেজ কন্ট্রোল করে তারপরে ক্রনিক চিকিৎসা করতে হয়। প্রত্যেকে দম করে হাই পোটেন্সি দিতে নেই, পুজ বেরোচ্ছে, ঘা খুব বাড়াবাড়ি আছে, ব্যথা বাড়াবাড়ি আছে, তখন তাকে কন্ট্রোল করতে হয়। এটা বাতের ব্যথা, মেড্রিনাম আসছে, আমি প্রথমে দেবো না, দিলে বেড়ে যেতে পারে, তাকে আমি রাস্টক্স, রুটা, গোয়েকাম এসব ছোটোখাটো ওষুধ দিয়ে একটু কন্ট্রোল করতে পারি। ব্রায়োনিয়া, অর্শে রক্ত পড়ছে কলকল করে, ব্লাড বেরোচ্ছে, আপাতত কন্ট্রোল করতে হবে। আমি হ্যামামেলিস মাদার দিই, হ্যামামেলিস মাদার অর্শে রক্ত কন্ট্রোল করার একটা খুব ভালো ওষুধ, কন্ট্রোল করতে হবে। আর একটা অ্যাকিউট স্ট্রেস থাকে ক্রনিকের, ক্রনিক ডিজিজ চলাকালীন তার যখন হঠাৎ করে বাড়ে ওই স্ট্রেস ফিরে, তাকে বলা হয় অ্যাকিউট এক্সারবেশনস, পুরাতন রোগের তরুণ বৃদ্ধি। সেই ক্ষেত্রে মেড্রিনাম 10 দেওয়া থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবার অ্যাকিউট ওষুধ দিতে হবে। আমি বলবো যে মেড্রিনাম 10 দেওয়া আছে, এখন কোনো ওষুধ দেবো না, এই মুহূর্তে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তাকে আর্সেনিক, ইপিকা এরকম কিছু আমাকে ভাবতে হবে। তাহলে এমনি অ্যাকিউট স্ট্রেস, অ্যাকিউট ডিজিজ একটা আলাদা, আর অ্যাকিউট ফেজ অফ ক্রনিক ডিজিজ, খুব ফিটে রোগ হচ্ছে, তাকে হয়তো সালফার 1 দেওয়া আছে, এই মুহূর্তে তাকে কমাতে হবে, হয়তো প্যালিয়েটিভ ওষুধ আর্টিমেসিয়া ভালগারিস বা ওনেনথা ক্রোকেটা এরকম ওষুধ মাদার টিংচার 1-2 ফোঁটা করে দিয়ে কন্ট্রোল করতে হবে। যে কোনো অজ্ঞান হয়ে গেলে, প্রচণ্ড মাথার যন্ত্রণা ও প্রচণ্ড শ্বাসকষ্ট হলে অ্যামিল নাইট্রেট মাদার শুকতে দেবে, একটু শুকতে দিলে জ্ঞান ফিরে আসবে। ভালো কোম্পানির অ্যামিল নাইট্রেট মাদার 10 ml ভালো করে সিল করে কাগজে গুঁড়িয়ে ছায়া জায়গাতে রাখতে হবে, লাইট জায়গায় রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এগুলো আমাদের জানতে হবে। 14টা রেপার্টরি বই নিয়ে মাতামাতি করার দরকার নেই, কেন্টের রেপার্টরি এনাফ। শুধু সিনথেসিস রেপার্টরি কেন্টের ফরম্যাটে আছে, 2-1টা ওষুধ বাড়িয়েছে, আর সেগুলো যা যা বাড়িয়েছে সেগুলো আমার রেপার্টরি ক্লাসে আমি সমস্ত গুছিয়ে দিয়ে দিচ্ছি। আর ম্যাথমেটিকা আমি অনেক পড়িয়েছি, আমি 2-1টা ওষুধের আবার আজকে লিস্ট বলে দিচ্ছি, দিয়ে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। মেন ওষুধগুলোর যাতে কোনো বৃদ্ধদের পেটের গোলমাল, এবিস নাইগ্রা 630, অ্যাব্রোটেনামের কেস খুব একটা পাওয়া যায় না, রিকেট বাচ্চা যাদের পা সরু হয়ে যায়, অ্যাকোনাইট শীতকালে ঠান্ডা বাতাস লেগে কাশি, সর্দি, জ্বর, মানসিক ছটপটানি, উৎকণ্ঠা, লাফালাফি দাপাদাপি করে, ইথুদা বাচ্চারা দুধ হজম করতে পারে না, চাপ বমি করে,
অ্যাগারিকাস, খিঁচুনি, তড়কা, যা কিনা রাত্রে ঘুমের মধ্যে বেশি হয় না, জেগে থাকলেই বেশি হয়। অ্যাগনাস ক্যাস্টাস বলা হয় যে ইম্পোর্টেন্সি বা ধ্বজভঙ্গের একটা ওষুধ, খুব একটা কাজ হয় না। এলিয়াম সেবা বলে নাক দিয়ে সর্দি ঝরঝর করে পড়লে ভালো কাজ হয়, খুব একটা কাজ পায়নি। এরোসোগোটিনা পায়খানা আমাশার খুব ভালো ওষুধ, পায়খানা লাগলে মোটেই দেরি করতে পারে না। অ্যালুমিনা কনস্টিপেশন, অ্যালুমিনার এলোজের উল্টো, বহুদিন 5 দিন 7 দিন পায়খানা হয় না, আলু সহ্য হয় না, কনস্টিপেশন। নার্ভাস, দুর্বলতা, এমন কাজ মাসিকের সময় পাতলা পায়খানা হয়, মোটা সোটা চেহারা, সর্দি কাশি প্রায় লাগে। অ্যানাকার্ডিয়াম, হঠাৎ করে যদি ব্রেন ফ্যাগ হয়, স্মৃতিভ্রংশ হয়, তাহলে অ্যানাকার্ডিয়াম একটা ভালো ওষুধ। পায়খানা হতে চায় না, বারবার পায়খানায় যায়, কিন্তু মনে হয় যেন মল আটকে যাচ্ছে। নিষ্ঠুর প্রকৃতির, অসভ্য টাইপের লোক, অভিশাপ দিতে চাই, ধূর্ত টাইপের লোক। অ্যান্টিমক্রুড, মেইন সিমটম জিভ মোটা সাদা। অ্যান্টিমটার ঘড়ঘড় করে, বুকে অনেক সর্দি জমে থাকে, সর্দি বেরোয় না, কপালে ঠান্ডা ঘাম, মুখে ঠান্ডা ঘাম, হাত পা ঠান্ডা হয়ে যায়। ইপিসমেল, মৌমাছি কামড়ালে যা হয়, সূঁচ ফোটানো ব্যথা, জ্বালা করে, ঠান্ডা জলে রিলিভ হয়, প্রস্রাব কমে যায়, পিপাসা পায় না। অ্যাপোসাইনাম, যে কোনো জায়গায় হাত পা ফুলে গেলে অ্যাপোসাইনাম মাদার দিলে অনেক সময় ফোলাটা কন্ট্রোল হয়। আর্জেন্টা মেটালিকাম, গলা স্বরভঙ্গ, গায়কদের স্বরভঙ্গ, হঠাৎ করে স্বরভঙ্গ হয়েছে, আর্জেন্টা মেটালিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। আর্জেন্টা নাইটিকামও তাই, স্বরভঙ্গও কাজ করে। এছাড়া খুব নার্ভাস প্রকৃতির লোক, ত্রস্ত, তাড়াহুড়ো করতে চায়, আর্জেন্টাম নাইটিকাম। মিষ্টি খেতে চাই, মিষ্টি খেলে সহ্য হয় না, গরম বেশি, ঠান্ডা খোলামেলা হওয়া পছন্দ করে। আর্নিকা পড়িয়েছি কদিন আগে। যে কোনো ব্যথা লেগেছে কিংবা লাগেনি, না ব্যথা না লাগলেও সেই রকম যদি অন্য রোগের সাথে পায়, তাহলে আর্নিকা একটা মেন ওষুধ। রোগী কষ্ট হলেও বলে অনেক সময় ভালো আছে। আর্সেনিক, নিদারুণ দুর্বলতা, পিপাসা বেশি, জ্বালা, দিনের দুপুরে এবং রাত্রের দিকে রোগ বৃদ্ধি, ফিটফাট থাকতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই। অ্যারাম ট্রিফাইলাম, সবসময় নাক খুঁড়তে চায়, ঠোঁট খুঁড়তে চায়, রক্ত বেরোও, তাই খোঁটার অভ্যাস যায় না। অ্যাসাফিটিডা, পেটে খুব গ্যাস ভর্তি হয়ে যায়, গ্যাস কিছুতে যেতে চায় না, বেশিরভাগ হিস্টেরিক্যাল, নার্ভাস প্যারাটোলেন্স। অ্যাসারাম, শব্দ চেঁচামেচির গন্ধ, শব্দ চেঁচামেচি একদম সহ্য করতে পারে না। যে কোনো রোগে, মাথা ঘোরা বা অন্য কোনো রোগে শব্দ সহ্য করতে পারে না। অ্যাসারাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। অরাম মেটালিকাম, জীবনে বিতৃষ্ণা, কিছু ভালো লাগে না, সুইসাইড করতে চায়, অ্যান্টিসিপিলেটিং মেডিসিন, রাত্রে বৃদ্ধি। ব্যাপটিসিয়া, যে কোনো জ্বরে, পচা, দুর্গন্ধ, পায়খানা, প্রস্রাব, ঘাম, মুখের ভিতরে গন্ধ, শরীর খুব দুর্বল, শুয়ে থাকে, গা হাত পা খুব ব্যথা। ব্যারেটেকাপ, যেসব বাচ্চা বাড়ে না, মনে বাড়ে না, শরীরে বাড়ে না, টনসিল বড়, সেই গ্ল্যান্ডগুলো ফুলে যায়, বুদ্ধিশুদ্ধি কম, হাবাগোবা চেহারা, লোকজন আসলে ভিতরে লুকিয়ে থাকে, দেখা সাক্ষাৎ করতে চায় না। বেলোডোনা, বাচ্চাগুলো থলথলে চেহারা, ক্যালকেলে কার্বের মতন, চোখ মুখ লাল, দারুণ সুন্দর দেখতে, এমনি হাসি খুশি জলি, কিন্তু একবার জ্বর হয়ে গেলে একদম নেতিয়ে পড়ে, কথা বলতে চায় না। লাল লাল ভাব, মেয়েদের রক্তস্রাব, জ্বরেও খুব লাল এবং গরম, বেলোডোনা গরম ভাব একটা ইম্পর্টেন্ট সিমটম, হাইপারিমিয়া। বেলিসপেরিনিস, যে কোনো নরম জায়গায় আঘাত লাগলে, পেটে আঘাত লেগেছে, মেয়েদের ব্রেস্টে আঘাত লেগেছে, বেলিসপেরিনিস ভেরি গুড ড্রাগ দেন আর্নিকা। বেনজোইক অ্যাসিড, প্রস্রাবে খুব দুর্গন্ধ থাকে, এটি হলো মেইন সিমটম। আর ছোট ছোট গাঁটের ব্যথা, তার সাথে প্রস্রাবের গন্ধ, বেনজোইক অ্যাসিড। প্রস্রাবের গন্ধ না থাকলে চিন্তা করা যায় না। বারবেরিস ভালগারিস, বাঁ দিকের কিডনিতে পাথর হতে পারে, ডান দিকেও হতে পারে, কিডনি রিজিয়ন, পেটের মধ্যে বুজবুজ শব্দ হয়, ব্যথা হয়, ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়। বিসমাত, জল পান করা মাত্রই বমি পায়। ব্লাটা ওরিয়েন্টালিস, খুব মোটাসোটা যারা, তাদের হাঁপানিতে অনেক সময় ব্লাটা মাদার দুপাশ ফোঁটা করে দিলে কমে যায়। বোরাক্স, বাচ্চাদের নিচের দিকে ভয়, যে কোনো বড় লোকেরও নিচের দিকে ভয়, নাগরদোলায় ভয়, সিঁড়ি দিয়ে নামতে, লিফট দিয়ে নামতে ভয়, চুল জড়িয়ে যায়, নার্ভাস। মেয়েদের ডিসমেনোরিয়া, সামান্য শব্দে চমকে ওঠে, মুখে ঘা হয় বাচ্চাদের। ব্রায়োনিয়া সবারই জানা, শুকিয়ে যায়, কনস্টিপেশন, জল পিপাসা বেশি, পায়খানা শুকিয়ে যায়, কাশি শুকনো, রাগ বেশি,
চুপচাপ শুয়ে থাকতে চায়, চোখ মেলতে চায় না। বিফোর আনা ছেলেদের মাস্টারবেশন করার খুব ইচ্ছা, খিচুড়ি তরকা হতে পারে, রাত্রে ঘুমের মধ্যে বেশি হয়, বোকা বোকা বেড়াইটে কার্বের মতন বুদ্ধু বুদ্ধু ভাব। ক্যাকটাসের একটাই মেইন সিমটম, সব যেন সাঁড়াশি দিয়ে আটকে রেখেছে। হার্ট, হৃৎপিণ্ড, লাংস যে কোনো জায়গায় সাঁড়াশি দিয়ে আটকানোর মতন ব্যথা ক্যাকটাস গ্র্যান্ডিফোলার আছে। রাত 11টার সময় অনেক সময় রোগ বৃদ্ধি হয়। ক্যালেডিয়াম বলছে ধ্বজভঙ্গের একটা মেইন ওষুধ, খুব একটা কাজ হয় না। অনেক সময় বলে যে তামাকের নেশা দূর করতে ক্যালেডিয়াম ব্যবহার করা হয়, পরীক্ষা করে দেখতে পারো, আমি করিনি। ক্যালকের কার্বের কিছুই বলে নেই, হাত পা ঠান্ডা থাকে, মুখ টক হয়, অ্যাসিডিটি বেশি, ডিম ভালোবাসে, ঘাম খুব বেশি, ছোট ছোট বাচ্চারা নাদুস চেহারা, শুলে মাথার ঘামে বালিশ ভিজে যায়, কনস্টিপেশন। ক্যালকিরা ফস, রোগা পাটকা চেহারা, খাওয়ার সময় পেট ব্যথা করে। স্কুলের যায় মেয়েরা, সামান্য রোদ লাগলে স্কুলে যাওয়ার পথে মাথা ব্যথা করে। ক্যালকিরা ফ্লোর যে কোনো জায়গায় টিউমার, যে কোনো জায়গায় মাংসপেশি শক্ত, একদম স্টোনি হার্ড হয়ে থাকে। ক্যালকিরা সাপ যে কোনো জায়গার পুজ গাঢ় হলুদ রং। ক্যালেন্ডুলা কেটে ছেড়ে গেলে ক্যালেন্ডুলা 3x 6 30 3 ঘন্টা 4 ঘন্টা পর দেওয়া হয়, শোকানোর জন্য বলা হয় হোমিওপ্যাথিক অ্যান্টিসেপ্টিক। ক্যানাবিস ইন্ডিকা মেন্টাল ডিজে ব্যবহার হয়, হ্যাঁ হ্যাঁ করে সবসময় হাসতে চায়, বড়দের মতন হাসে, বুদ্ধি কম, তাড়াহুড়ো করতে চায়, মনে হয় সময় কাটছে না, এই হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস সেটাইপের একটা ব্লাডারের সিস্টাইটিস, প্রস্রাবের গন্ডগোল, আর একটা পিকুলার সিমটম, কোনো জায়গা থেকে কান থেকে হোক, নাক থেকে হোক, ব্রেন থেকে হোক যেন ফোটা ফোটা করে জল গড়িয়ে পড়ছে। ক্যান্সারের জ্বালা পোড়া, প্রস্রাবে জ্বালা পোড়া একটা মেইন সিমটম, গলায় জ্বালা পোড়া, অম্বলে জ্বালা পোড়া, পেট জ্বালা পোড়া, প্রস্রাব ফোটা ফোটা করে, প্রস্রাবের অ্যাকিউট সিস্টাইটিসের একটা ভালো ড্রাগ। পুড়ে আগুনে পুড়ে গেলে ক্যান্সারের মাদার জলের সাথে মিশিয়ে প্রলেপ দেওয়া যেতে পারে, তার আর্টিকা ইউরেন্সও সেই কাজে ব্যবহার হয়। কার্বোঅ্যানিমালিক যে কোনো গ্ল্যান্ড খুব শক্ত হয়ে থাকে, ক্যান্সারের ব্যবহার হয়। অন্ধকারে ভয় আছে, জ্বালা পোড়া খুব বেশি, ফাটে না, পুজ হয় না। কার্বোবেশ সবারই জানা, পেটে গ্যাস বুধবার শব্দ হয়, উপর পেটে বেশি হয়, শরীর ঠান্ডা থাকে, রাত্রেবেলা হাত পা ঠান্ডা থাকে। যে কোনো পচা মাছ মাংস খেলে তারপরে যদি পেট খারাপ হয়, আমরা কার্বোবেজের কথা ভাবতে পারি, যেখানে বিশেষ করে হেউ করে ঢেকুর তোলে। কার্সিনোসিন, ক্যান্সার থাকলেই যে কার্সিনোসিন দেবো তা নয়, বংশে ক্যান্সার থাকতে পারে, সে নিয়েলবো পজিশনে ঘুমাতে চায়, চকলেট খেতে চায়, গায়ে অনেক আঁচিল মোলটোল থাকে, ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে স্বভাবের, পরিষ্কার পরিচ্ছন্ন, আর্সেনিকের মতো। বংশে ক্যান্সার বা অনেক রকম রোগ থাকতে পারে, লবণ খেতে চায়। কার্ডওয়াজ মেরিনাস হেপাটাইটিসের একটা মেইন ওষুধ, যখন কোনো ওষুধ বুঝতে পারছি না, কার্ডওয়াজ বা টেলিডোনাম, বিশেষ করে কার্ডওয়াজ মাদার দেওয়া যেতে পারে। কস্টিকাম একটা ইম্পর্টেন্ট মেডিসিন, যেখানে ঘা ব্যথা, টেনে ধরা ব্যথা, বাতের ব্যথার খুব ভালো ওষুধ, যে কোনো ব্যথায় টেনে ধরছে, টান পড়ছে, এই ধরনের ব্যথা যদি হয়, রোগী সিম্প্যাথেটিক, মিষ্টি খেতে চায় না, শীত বেশি, ঘুমের আগে ছটফট করে, দয়া মায়া বেশি, মাংস খেতে পছন্দ করে, কাঁচা লবণ খেতে পছন্দ করে, কিন্তু মিষ্টি খেতে চায় না। প্যারালাইসিস অফ দ্য সিঙ্গেল পার্টস আমরা কস্টিকাম ভাবতে পারি। ক্যামোমিলা বদরাগী, খারাপ কথা বলে, অশ্লীল কথাবার্তা বলে, গালিগালাজ দেয়, গরম বেশি, ঠান্ডা, দরজা জানলা খুলে রাখতে চায়। টেলিডোনিয়াম শুধু লিভারের ওষুধ বলে না, মাথা যন্ত্রণার সময় ডান দিকে চোখ দিয়ে জল পড়ে, রাইট সাইডের রেমেডি, পায়খানা গোল ঘুরতে ঘুরতে বলের মতন হয়, পিছন দিকে ব্যথা হয়, স্ক্যাপুলা বোনের নিচে, এটা একটা মেইন সিমটম। চায়না, দুর্বলতা, পেট ফাঁপা, পেট ভুটভাট করে, সারা পেট ফাঁপে, প্রচন্ড দুর্বলতা, ডায়রিয়া। ডায়রিয়া সাধারণত রাত্রে হয় না, দিনের বেলা হয়। সিমিসিফিউগা মেয়েদের পেট ব্যথা, মাসিক, যত বেশি ব্লাড বেরোয় তত বেশি পেট ব্যথা করে, মন মেজাজ খারাপ, মেলানকোলিক টেম্পারামেন্ট। সিকুটা ভিরোসা খিচুনি তরকা হতে পারে, তখন শরীরটা পিছনের দিকে বেঁকে যায়, আর মাথায় একজিমা হতে পারে, চাপ চাপ থাকে, কিন্তু রস খুব একটা বেশি হয় না। সিনা রাগী বাচ্চা, নাক ফোটে, খিটখিট করে, জিভ পরিষ্কার, প্রচন্ড খিদে, খুব খেতে চায়, প্রস্রাব করলে সাদা দাগ পড়ে বা সাদা ঘোলাটে প্রস্রাব করে। ক্রিমিটিজের একটা ইউরেথ্রাল স্ট্রিকচার হলে প্রস্রাব আটকে আটকে যাচ্ছে, আমরা ব্যবহার করতে পারি। কোকা যখন পাহাড়ে ওঠে বা অনেক উঁচুতে ওঠে, তখন যদি শ্বাসকষ্ট হয়, কোকা 6 বা 30 কয়েক ডোজ দেওয়া যেতে পারে।
কোকুলাস ইন্ডিকা, গাড়ি ঘোড়া চললে বমির ভাব হয়, অনেক রাত জেগে পড়াশোনা করার পরে শরীর খারাপ হয়, কার সিকনেস, মোশন সিকনেস, নাইট ওয়াচিং কমপ্লেন্স, বমির ভাব, যে কোনো বমির ভাবে আমরা কোকুলাস ইন্ডিকা এইসব কিছু ভাবতে পারি। কপিয়া, ঘুম হয় না, ইনসমনিয়া, বিশেষ করে খুব আনন্দ ফুর্তি হই হুল্লোড় করার পরে যদি এরকম হয়, বা সামনে আনন্দ খবর আসছে, বা এক্সাইটমেন্টের পরে ঘুম হয় না, কপিয়া। ব্যথা সহ্য করতে পারে না, কপিয়া। কলচিকাম, খাবার দাবার দেখলে বমির ভাব হয়, প্রস্রাব কমে যায়। গাউট, যে কোনো জায়গায় ব্যথা। কলসিন, পেট ব্যথার চাপলে কমে, রাগের পরে পেট ব্যথা। মেয়েদের মাসিকের ব্যথাতেও যদি চাপলে কমে আমরা কলসিন ব্যবহার করতে পারি। কোনিয়া ম্যাকুলেটাম বারবার বলা হয়েছে, শীত বেশি, সেক্সুয়াল সাপ্রেশন হতে পারে। মাথা ঘোরা বিশেষ ইম্পর্টেন্ট সিমটম, মাথা কাত করলে এদিক থেকে ওদিকে ঘাড় ঘোরাতে গেলে মাথার যন্ত্রণা হয়। ক্রোকাসেটাইবাস, মেয়েদের মাসিক যেখানে কালো এবং ঝুলে ঝুলে পড়ে এবং খুব রোমান্টিক টাইপের, যাকে কিছু আদর করে, কিস করতে চাই, এইসব আলোচনা করতে, কথা বলতে ভালোবাসে, আমরা ব্যবহার করতে পারি। ক্রোটনটিক, যেখানে পায়খানা ফাচাত ফাচাত করে বাচ্চারা, আমরা ক্রোটনটিক ব্যবহার করি। আর ছেলেদের স্ক্রোটামে যদি চুলকানি হয়, খুব বেশি চুলকায়, অসম্ভব চুলকাচ্ছে স্ক্রোটামে, ক্রোটনটিক একটা ভালো ওষুধ। ক্রোটেলা ঝরিরাজ, যে কোনো ফোড়া, ঘা, আলসার যদি রক্ত বেরোতে থাকে, আমরা ক্রোটেলা ঝরিরাজ ভাবতে পারি। কুপ্রামেট, খিচুড়ি তরকা, এক্সটেন্সার টাইপ, হাতগুলো বেঁকে যাচ্ছে এরকম, সামনের দিকে বেঁকে আসছে, তাহলে আমরা কুপ্রামেট ব্যবহার করতে পারি। সাইক্লামেন, পালসেডিলার মতো সব সিমটম, কিন্তু মাসিক বেশি হয়, শীত বেশি। ডিজিটালি যখন পালস রেট খুব কমে যায়, হার্ট ব্র্যাডিকার্ডিয়া, পালস 40-50 হয়ে গেছে, ডিজিটালির মাথায় 1 ফোঁটা করে দিনে 2 বার দিতে পারো। ডায়াসকোরিয়া, পেট ব্যথা, করসেন্টের উল্টো টান টান হয়ে পিছন দিকে হেলে বা শুয়ে থাকলে কমে। ডসেরা, কাশি, রাত্রেবেলা শুলে বাড়ে। ডালকামারা, শীতকালে, বর্ষাকালে, শরৎকালে ঠান্ডা আবহাওয়া, দিনের বেলা গরম, রাত্রেবেলা ঠান্ডা। পাতলা সর্দি ঝরতে চায়, ব্রায়নের মতো শুকিয়ে যায় না, যখন বেশি পাতলা ঝরতে চায়, ডালকামারা। ইউপেটোরাম পারপুলেটাম, যখন হাড় ভাঙা ব্যথা যে কোনো রোগের সাথে। ইউপ্রেশিয়া, চোখ দিয়ে যখন অনবরত জল পড়ে। ফ্লোরিক অ্যাসিড, গরম বেশি, সেক্স বেশি, মাংস খেতে চাই, মশলা খাবার খেতে চাই, দিনে 3-4 বার গোসল বা চান করতে চাই। গ্যাম্বোজিয়া, পেটে হড়হড় করে যখন ডায়রিয়া হয়। জেলসিমিয়াম, দুর্বল, চোখ মেলতে চায় না, ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, ঘুম ঘুম ভাব, শরীর ভীষণ দুর্বল, লেথেই পড়ে, নার্ভ অবসন্ন হয়ে পড়ে, প্যারালাইজ টাইপের, জিভ বের করতে পারে না, শরীরে কাঁপুনি হয়। গ্রাফাইটিস, মোটাসোটা দেখতে, চর্মরোগে চটচটে রস বেরোয়, মিষ্টি পছন্দ করে না, সেক্স পছন্দ করে না, মিউজিক পছন্দ করে না, কনস্টিপেশন, শীত বেশি। গ্রেন্ডিয়ারের রোবাস্টা, রাত্রিবেলা শ্বাসকষ্ট হয়, আঠালোর মতো কফ বেরোয়, ঘরঘর করে বুকের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট প্যালিয়েটিভ মেডিসিন। গুয়েকাম, আর্থারাইটিক মেডিসিন, গরম বেশি, ঠান্ডাতে ব্যথা কমে। ঠান্ডাতে ব্যথা কমে, গুয়েকাম অ্যান্ড লিডাম। গরমে কমে, রাস্টক্স। হেমামেলি, যে কোনো রক্তস্রাবে মেন ওষুধ। হেলেবরা, যখন মেনিনজাইটিস এনকেফেলাইটিস হয়েছে, বা অন্য রোগ হয়েছে, বা টাইফয়েড হয়েছে, প্রস্রাব হচ্ছে না, অচৈতন্যের মতো পড়ে আছে, তাকাতে পারছে না, কথা বলতে পারছে না, অসাড়ে একটা হাত পা নড়ে যাচ্ছে। হিপারসালফা, রাগী, ওভার সেন্সিটিভ, শীত বেশি, টক খেতে চাই, ঝাল খেতে চাই। হায়াসামা, শুকনো কাশি, রাত্রে শুলে বাড়ে, নেকেড হয়ে থাকতে চায়, লজ্জা শরম কম। কোনো মানসিক রোগে যখন লজ্জা শরম কম, শ্বশুর ছেলের বউকে ধরে টানাটানি করছে, এরকম ক্ষেত্রে আমরা হায়াসামাসকে অবশ্যই ভাবব। হাইপেরিকাম, যে কোনো নার্ভে ইঞ্জুরি হলে হাইপেরিকাম আমরা ব্যবহার করব, আঙুলে লাগলে, পিঠে লাগলে হাইপেরিকাম। ইগনেশিয়া, মানসিক আঘাতের পরে ঘন ঘন দীর্ঘশ্বাস পেলে এক কোণে বসে থাকে, রাগ বেশি, কোনো কথা সহ্য করতে পারে না কারণ, আর কন্ট্রাডিকশন ব্যাপার স্যাপার। আয়োডাম, গরম বেশি, খিদে বেশি, খেলে সব কষ্ট কমে, শরীর শুকিয়ে যায়। ইপিকাক, 3টে সিমটম থাকলে যে কোনো রোগী ইপিকাক দেওয়া যেতে পারে। কনস্ট্যান্ট নসিয়া, বমি হচ্ছে কম, বমির ভাব বেশি, জিভ পরিষ্কার আর মুখে খুব লালা আসে। আইরিস ভার্স, একটাই মেইন সিমটম থাকলে যে কোনো রোগী দেওয়া যাবে। গলা বুক জ্বলে যাচ্ছে, সাংঘাতিক জ্বলে যাচ্ছে, গলা বুক জ্বলে যাচ্ছে, জ্বালা। জ্বালাপা, বাচ্চা দিনের বেলা মোটামুটি ভালো থাকে, সারা রাত্রি ধরে ঘ্যান ঘ্যান করে, জ্বালাপা 6:30 কয়েক ডোজ দিলে সেই বাচ্চার কান্না বন্ধ হবে।
ক্যালিবাই যখন আঠার মতন সর্দি বা শরীরের রস বেরোবে, ব্যথা যখন একটা সিঙ্গেল স্পটে একটা আঙুলের মাথা দিয়ে কভার করা যায়, ক্যালিবাই একটা ইম্পর্টেন্ট সিমটম। মাংস খেয়ে পেট ব্যথা, পালসিটার থেকে ক্যালিবাই বেশি কাজ করে। ক্যালিকার সবার জানা আছে, ঘাম বেশি, দুর্বলতা বেশি, কোমরে ব্যথা বেশি, রাত 3টের সময় বাড়ে। শ্বাসকষ্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট মেডিসিন, রাত 2 থেকে 4টের মধ্যে শ্বাসকষ্ট বাড়ে। সামনে পিছনে কোনো দিক দিয়ে আরাম হয় না, খালি সামনে পিছনে করতে থাকে। ক্যালিআয়ট নাক দিয়ে পাতলা সর্দি ধরে, গরম বেশি, রাত্রে বৃদ্ধি। ক্রিওজোট পোকা দাঁতে, ক্রিওজোট মাথার টিংচার জলের সাথে মিশিয়ে দিতে হবে, ডাইরেক্ট দিলে কিন্তু ক্ষতি, ব্যথা বেড়ে যাবে, জায়গাটা পুড়ে যাবে, এটা এক ধরনের আলকাতরা। ক্রিওজোট মেয়েদের মাসিক প্রচুর পরিমাণে হয়, দুর্গন্ধ, শুলে বাড়ে, সাদা প্রচুর, ঘা মতো হয়ে যায়, জ্বলে যায়, প্রস্রাব লাগলে দেরি করতে পারে না। ল্যাক্যানেনাম একবার এদিক একবার ওদিক, মেলানকলিক, ভেরি স্যাড, মেমোরি উইক, জিনিসপত্র কিনে ফেলে আসে। ল্যাকেসিস ঘুমের পরে বৃদ্ধি, বাচালতা, বাম দিকে রোগ বৃদ্ধি, যে কোনো ফোড়া টোড়া যে কোনো জায়গায় হয়ে গেলে কালচে শীতে দাগ পড়ে যায়। জেলাস, সাসপিসিয়াস, রিলিজিয়াস। লরোসিরেসাস খুব ঘড়ঘড় শব্দ করে, শ্বাসকষ্ট, মনে হচ্ছে যেন মরে যাবে, ঠান্ডা হয়ে গেছে হাত পা, লরোসিরেসাস কয়েক ডোজ দিয়ে ইমপ্রুভ করা যায় শ্বাসকষ্ট। লিডাম্প্যাল শীত বেশি, কিন্তু যেখানে ব্যথা সেইখানে ঠান্ডা, আর ঠান্ডা প্রলেপে আরাম লাগে। লেবনা মাইনার নাক দিয়ে ঝরঝর করে যদি জল পড়ে, পানি পড়ে, নাকে পলিপ থাকে, লেবনা মাইনার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। লিলিয়াম টিক সেক্স বেশি, মাংস পছন্দ করে, মেয়েদের মনে হচ্ছে যেন জ্বরেও নেমে বেরিয়ে যাবে, বিয়ারিং ডাউন সেন্সেশন। লিথিয়াম কার্বনিকাম বাতের ব্যথার সাথে হার্টের প্রবলেম। লোবেরিয়া শ্বাসকষ্ট, তার সাথে বমি বমি ভাব, মুখে খুব লালা আসে। লাইকোপোডিয়াম সবারই জানা, ডান দিকে রোগ বৃদ্ধি। ক্রিপন ডিক্টেটরিয়াল অ্যাটিটিউড, মিষ্টি খেতে ভালোবাসে, গরম খাবার দাবার খেতে ভালোবাসে, একা থাকতে চায় কিন্তু পাশে লোকজন থাকা পছন্দ করে, একদম একা থাকতে পছন্দ করে না। লোভী অত্যন্ত, খাবার দাবার মনে হয় সবাইকে কম দিচ্ছে, বেশি আমার কম। টাকা পয়সার দিক দিয়ে লোভী বেশি, হাত থেকে টাকা বেরোতে চায় না, নিজে যা বলে সেটাই ফাইনাল মনে করতে চায়, কপালটা বৃদ্ধদের কুচকে থাকে। ম্যাক্কার বাচ্চারা টক পায়খানা করে, মাংস খেতে চায়, টক গন্ধ। ম্যাগমিউর সিভিয়ার কনস্টিপেশন, অনেক সময় ভাবা যেতে পারে, গুটলে মল বেরোচ্ছে। ম্যাকফস ব্যথা চাপলে কমে, ক্রাম্পিং আর লাইটনিং, ঝিলিক মারা ব্যথা, চাপলে কমে, গরম সেকে কমে। ম্যাঙ্গেনা ম্যাসিটিকাম কাশি, শুলে কমে, শ্বাসকষ্ট, শুলে কমে। মেডোনিনাম জ্বালা বেশি, গরম বেশি, স্মৃতিশক্তি দুর্বল, পিপাসা বেশি, রাত্রে ঘুম থেকে উঠে পিপাসা খায়, সাইকোটিক ম্যানিফেস্টেশন, ফ্যামিলি হিস্ট্রিতে অনেক সাইকোটিক ব্যাপার সবার যখন থাকবে। গনোরিয়া এখন খুব একটা দেখা যায় না, যদি তার গনোরিয়া হিস্ট্রি থাকে। পেটের উপরে শুতে ভালোবাসে। মাথার যন্ত্রণা, যদি হাত দিয়ে চেপে রাখলে ভালো লাগে, মেনিলোটাস। মার্কারি লালা বেশি, পিপাসা বেশি, ঘাম বেশি, রাত্রেবেলা বৃদ্ধি। মার্কর পায়খানা কম, মল বেশি, মল কম, রক্ত বেশি, বারবার পায়খানা যাচ্ছে, রক্ত পড়ছে, আর কোথানি বেশি, মার্কুরিয়াস কর 200। মেজেরিয়াম অ্যান্টিসিপিলিটিক মেডিসিন, শীত বেশি, মাথায় চাপ একজিমা হয়, চাপলে ভরভর করে পুজ বেরোয়। সব অ্যান্টিসিপিলিটিক মেডিসিনদের গরম বেশি, কিন্তু মেজেরিয়াম সিপিলিটিক হলো তার শীত বেশি। সাপ্রেশন অফ স্কিন ডিজিজের পরে আমরা যেমন সালফারসোরিনাম ভাবি, মেজেরিয়াম অলসো ইম্পর্টেন্ট মেডিসিন। মস্কাস ভেরি হিস্টেরিক্যাল, মেয়েরা ওই ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মস্কাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, হিস্টেরিক ব্যাপার স্যাপার যেখানে থাকে। ন্যাজা হার্টের রোগ, কাশি, শ্বাসকষ্ট, রাত্রেবেলা বাড়ে। হার্টের রোগের সাথে যদি শ্বাসকষ্ট হয়, ন্যাজা কোবরা সাপের বিষ থেকে তৈরি, 2-1 ডোজ দেওয়া যেতে পারে। ন্যাট্রাম কার্প রোদ সহ্য করতে পারে না, দুধ সহ্য করতে পারে না, প্রচণ্ড দুর্বল হয়ে যায়, দুধ মোটেই সহ্য করতে পারে না, আর কিছু নির্দিষ্ট লোককে মোটেই সহ্য করতে পারে না, রোদ মোটেই সহ্য করতে পারে না। ন্যাট্রাম কার্প, ন্যাট্রাম মিউর, গ্লোনোইড ইটসেট্রা। দুধ সহ্য করতে পারে না, রোদ সহ্য করতে পারে না। ন্যাট্রাম মিউর রোগা পাটকা চেহারা, ঘা রোগা, রাগ বেশি, কনসোলেশনে বাড়ে, রুটি খেতে পছন্দ করে না, লবণ খেতে চায়, তিতো খেতে চায়, চান করতে ভালোবাসে, রোদ সহ্য করতে পারে না।
সেন্টিমেন্ট বেশি, সহজে কান্নাকাটি করে, কনস্টিপেশনের ভাব, সকাল 10টার দিকে রোগ বাড়ে। নেট্রামফস, জিভটা যেন হলুদ কোটিং আর খুব অম্বল, প্রচণ্ড অম্বল, নেট্রামফস দিতে পারো। নেট্রামসাল, জিভটা যেন গ্রেইশ, ফ্যাকাশে ছাই রঙের জিভ, জলীয় খাবার সহ্য করতে পারে না। বংশে সাইকোটিক ম্যানিফেস্টেশন বেশি থাকলে মন মেজাজ খারাপ, সুইসাইড করতে চায়, মেলানকোলিক টেন্ডেন্সি, ময়দার খাবার সহ্য করতে পারে না। নাইট্রিক অ্যাসিড, রাগ বেশি, অভিশাপ দিতে চায়, প্রস্রাবের দুর্গন্ধ, ফ্যাট খাবার খেতে চায় না, দুধ সহ্য করতে পারে না। নাক সমস্যাটা যে কোনো রোগের সাথে জল পিপাসা নেই আর ঘুম ঘুম ভাব। নাক ভূমিকা, রাগ বেশি, শীত বেশি, স্পর্শকাতরতা বেশি, বারবার পায়খানা যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ওপিয়াম, শুকনো পায়খানা, কনস্টিপেশন, ঘুম আসে এসেও আসে না, ডিস্টার্ব, সামান্য শব্দে ঘুম ভেঙে যায়, উল্টো হয়, কখনো মারাত্মক ঘুম, মরার মতন ঘুম, কখনো পায়খানা একটু পাতলা হয়, কখনো পায়খানা কনস্টিপেটেড হয়। পেনলেসনেস অব দ্য কমপ্লেন, যে কোনো কমপ্লেনে বলে আমার খুব একটা ব্যথা নেই। রোগের কথা চিন্তা করলে রোগ বাড়ে। অক্সালিক অ্যাসিড, পেওনিয়া ওষুধটা মাদার টিংচার 5 ফোঁটা করে দিনে 2-3 বার দিতে পারো। যে ক্ষেত্রে ফিস্চুলা রস গড়াচ্ছে, ফোটা ফোটা করে পাতলা রস গড়াচ্ছে, কোনো ওষুধে কন্ট্রোল হচ্ছে না বা ওষুধ বুঝতে পারছে না, পিওনিয়া ওয়াপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। মাদার টিংচার 5 ফোঁটা করে দিনে 3 বার। প্যালেডিয়াম, অহংকারী, উদ্ধত্ত, ডান দিকে যদি মেয়েদের ওভারিতে পেন হয়, প্যালেডিয়াম এটি ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। পেট্রোলিয়াম, শীতকালে চর্মরোগ হয়, গাড়ি ঘোড়া চললে বমির ভাব হয়, হাত পা ঠোঁট সব খুব ফাটে, শীত বেশি, ঠান্ডাতে সব কষ্ট বাড়ে। পেট্রোসেলিনাম একটা ওষুধ, হঠাৎ করে প্রস্রাবের বেগ হয়, দৌড়ে যায়, দেরি করতে পারে না, প্রচন্ড ব্যথা হয় ইউরেথ্রায়। ফসফরিক অ্যাসিড, নিদারুণ দুর্বলতা, মানসিক দুর্বলতা খুব বেশি, মানসিক চিন্তা করে করে শারীরিক রোগ হয়, রাত্রেবেলা বারবার প্রস্রাবে যেতে চাই, লম্বা চওড়া চেহারা, মানসিক দুর্বলতা বেশি, অনেক সেক্স অ্যাবিউজ হয়েছে করে তারপরে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। ফাইজস্টিকাম একটা ওষুধ, চোখের যে কোনো ক্যাটারাক্ট, চোখের যে কোনো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, চোখ ঝাপসা হচ্ছে, যে কোনো চোখের রোগে ফাইজস্টিকমা 6 বা 30 প্রথমে দিতে পারো। ফাইটোলক্কা, ব্রেস্টের যে কোনো রোগে, ব্রেস্টে অ্যাবসেস, আলসার, টিউমার, সব রোগী দেওয়া যেতে পারে। কিন্তু দাঁতে দাঁতে ঘষার খুব একটা ইচ্ছা থাকে, একটা মেন সিমটম ফাইটোলক্কা। রাতের বেলা ব্যথা বাড়ে, ঝিলিক মারা ব্যথা। পিক্রিক অ্যাসিড, মানসিকভাবে খুব দুর্বল, নার্ভ খুব দুর্বল, সামান্য পরিশ্রম নিতে পারে না, মানসিক পরিশ্রম করতে পারে না। প্লাটিনা, উদ্ধত্ত, অহংকারী, অসভ্য, সব জিনিসকে ছোট দেখে, যে কোনো জিনিসকে ছোট, তুমি এইটুকু জমি কিনলে কেন, এত ছোট বই, আর অহংকারী কথাবার্তা। প্লাম্বামেট, যে কোনো পেট ব্যথা, যখন পেট থেকে আরম্ভ করে অন্যদিকে ছড়িয়ে যায় এবং পায়খানা খুব শক্ত হয়, কনস্টিপেশন হয় এবং গোল গোল ঘুরতে ঘুরতে পায়খানা করে, প্লাম্বামেটালিকাম। চোখের মুখের মাড়ির মধ্যে দাগ থাকে, নীলচে বা কালচে রঙের দাগ থাকে, প্লাম্বামেটালিকাম। পটোফাইলাম, ডায়রিয়া, পাতলা, দুর্গন্ধ, 5 বার 6 বার 10 বার করতে থাকে, সকালের দিকে বাড়ে, পটোফাইলাম একটা ইম্পর্টেন্ট মেডিসিন। হেপাটাইটিসে দেওয়া যেতে পারে, লিভারে খালি হাত বুলায় যখন। সরিনাম, দুর্গন্ধ, শীতকালে বাড়ে, চামড়া যতই পরিষ্কার করুক নোংরা লাগে, নোংরা দেখতে লাগে, অপরিচ্ছন্ন থাকে। শীতকালে, প্রত্যেক শীতকালে কাশি হয়, টনসিলে ভোগে, শীত বেশি, প্রচণ্ড শীত, চর্মরোগে ভোগে, ডিপ্রেশন, হোপলেস। পালসেটিলা সবারই জানা, পিপাসা কম, চেঞ্জেবিলিটি অফ দ্য মাইন্ড, ভদ্র সভ্য, অনেক সময় রাগ হয়। ডিসচার্জেস আর থিক অ্যান্ড ব্লাড, মোটা ডিসচার্জ, নাক দিয়ে সর্দি বেরোলে মোটা, লিউকোরিয়া মোটা, মেনস্ট্রুয়েশন মোটা, ঘরের দরজা জানলা খুলে রাখতে চায়, সভ্য, ভদ্র, সহজে কান্নাকাটি করে। পাইরোজেন, যখন জ্বরটার কমছে না, হাই ফিভার, মনে করা হতে পারে কোনো সেপটিক কারণে হচ্ছে, 3, 4, 5 জ্বর, দুর্গন্ধ, পাতলা পায়খানা করছে, পালস খুব বেশি, পাইরোজেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। জিভটা টকটকে লাল থাকে, যেন ভার্নিশ করা। রেনানকিউলাস বালবোসা, যখন বুকের খাঁচায় ব্যথা হয়, বুকে ব্যথা, ভালো করে হাত দিয়ে পরীক্ষা করলে দেখা যাবে যে রিপসের মাঝখানে ব্যথা, রেনানকিউলাস বালবোসাস, একটি ইন্টারকস্টাল রিউমেটিজমের একটা ভালো ওষুধ। ফিচার, ফিস্চুলা, মলদারে, যখন কোনো ওষুধে ইম্প্রুভ হচ্ছে না বা বুঝতে পারছে না, আমি যেমন বলেছিলাম পিওনিয়া,
এই র্যাটানি একটা অল্প ভালো ওষুধ, এটা বাচ্চাদের কৃমিতেও দেওয়া যেতে পারে। যখন মলদ্বারে কৃমি সুরসুর করে রোজ রাত্রিবেলা র্যাটানিয়া মাথার টিংচার 1-2 ফোঁটা করে দিতে পারো। রডোডেন্ড্রন, ছেলেদের যখন অর্কাইটিস হয়েছে, ভীষণ ব্যথা, টেস্টিসের মধ্যে ব্যথা উপরের দিকে উঠছে, বা স্পারমেটিক কর্ডে ব্যথা, ব্যথা পেট পর্যন্ত চলে যাচ্ছে, রডোডেন্ড্রন একটা খুব ভালো ওষুধ। এটা বাতের ব্যথাও কাজ করে। ঠান্ডা ওয়েদারে, মেঘলা ওয়েদারে যখন ব্যথা বাড়ে এবং মেঘলা ওয়েদারে ভয় পায়, এর একটা পিকুলিয়ার সিমটম হচ্ছে দুটো পা ক্রস করে ঘুমাতে ভালোবাসে। রাস্টক সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। যে কোনো বাতের ব্যথা বেদনা কিছু মনে না পড়লে রাস্টক দেওয়া যেতেই পারে। চলাফেরা করলে বাড়ে, শীত বেশি, গরম সেকে আরাম লাগে। বৃষ্টিতে ভিজলে, অনেকক্ষণ ধরে চান করলে, তাহলে তো আর কোনো কথাই নেই, বা খুব ভারী কাজ করলে রাস্টক ইজ দ্য মেইন রেমেডি। যেসব স্কিন ডিজিজে ফোসকা ফোসকা চুলকানি, ব্লিস্টার লাইক ফরমেশন, তাই স্মল পক্স, চিকেন পক্সে, হামে, সব জায়গাতে আমরা রাস্টক দিতে পারি, যেখানে ফোসকা, ভিতরে জল দেখা যাচ্ছে অনেক। রিউমের শুকনো কাশি, খড়খড় গলা খুসখুস করে হয়, রাত্রের দিকে বাড়ে, শুলে বাড়ে। রুটা, যদি হাতে রিস্ট জয়েন্টে ব্যথা হয়, পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয় এবং খুব সামান্য আঘাত লেগেছে, আর্নিকার মতো মাস্কুলার পেন নয়, হাড়ের মধ্যে ব্যথা, রুটা আমরা প্রথমে দেবো। স্যাবাডিলা, শীত বেশি, খুব হাঁচি হয়, অ্যালার্জিক রাইনাইটিসে আমরা প্রথমে দিতে পারি, না কমলে তারপরে কনস্টিটিউশনাল ওষুধে দিতে হবে। সাবাইনা, মেয়েদের মাসিক, চাপ পার্টলি ক্লটেড, পার্টলি ফ্লুইড, চাপ চাপ লাল টকটকে রক্ত, গান বাজনা পছন্দ করে না, পিছন দিক থেকে পেটের সামনের দিকে ব্যথা আসে। শ্যাম্বুকাস নায়কেরা অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন। বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায়, রাত্রে শুয়ে যদি নাক বন্ধে দম নিতে পারছে না বাচ্চা, প্লিজ প্রেসক্রাইব শ্যাম্বুকাস 6, কয়েকটা ডোজ, অ্যান্ড সি দ্য ম্যাজিক। স্যাঙ্গুইনারিয়া, মাথার ডান দিকে ব্যথা, সারা মাথায় ব্যথাও আমরা দিতে পারি। সর্দি চলছিল, অনেকদিন ধরে সর্দি চলছে, সর্দি সেরে গেছে, কিংবা এখন সর্দিটা হলুদ রঙে সর্ষের তেলের মতো বেরোচ্ছে, তার মানে সাইনাস খুব ইনফেক্টেড হয়ে গেছে, কপালে ব্যথা, মাথা ব্যথা, স্যাঙ্গুইনারিয়া ক্যান্ডিডিয়াস 200 অনিম দিয়ে দাও, 6 ডোজ, 8 ডোজ, 10 ডোজ, 12 ডোজ, অনেক ডোজ দিতে হবে, এবং সি দ্য ম্যাজিক। গরম সর্ষের তেল এসব জায়গায় ঘষতে হবে, কফটা বেরোতে হেল্প করবে। ব্যথা পিছন দিক থেকে আরম্ভ হয়, সামনের দিকে আসে, এমনি মাথা ব্যথা। আর সাইনাস হলেই সামনের দিকে ব্যথা, নাক দিয়ে ঝরছিল, তারপর থেকে ব্যথা আরম্ভ হয়েছে। মাঝে মাঝে এছাড়া অ্যালার্জিক রাইনাইটিস, প্রচুর পরিমাণে সর্দি কাশি লেগে আছে, তার সাথে মাথা ব্যথা লেগে আছে, আমরা ভাবতে পারি। এর একটা পিকুলার সিমটম হলো গালগুলো ফ্লাশ মারে, লাল লাল ফ্লাশ দেয়। কাশি, ইরাকটেশন, ঢেকুর উঠলে অনেক কষ্ট কমে। যে কোনো মাথা ব্যথা, শ্বাসকষ্ট বা এই অনেক কিছু কমে যায় যদি ঢেকুর ওঠে। স্যানিকুলা, বাচ্চাদের কনস্টিপেশন একটা খুব ভালো ওষুধ, 7 দিন 8 দিন পায়খানা হয় না, এবং ঘাম বেশি, ক্যালকেরিয়া কার্বের মতো মাথা খুব ঘামে, স্যানিকুলা একটা ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। সারসাপেরিলাস, প্রস্রাবের গন্ডগোল, কিডনিতে পাথর, ব্যবহার করতে পারো। এছাড়া হাত পা ফাটলে, শীতকালে ফাটলে, প্রস্রাবের গন্ডগোল থাকলে আমরা সারসাপেরিলা ব্যবহার করতে পারি। সিকিরি ওষুধটা খুব একটা বেশি ব্যবহার, এটা যেসব মেয়েরা রোগা লাগলিকে একদম ঝাঁটার কাঠির মতন চেহারা আছে, প্রচুর পরিমাণে মাসিক হয়, হাত পা জ্বালা করে, গরম বেশি, প্রচণ্ড গরম আর জ্বালা বেশি শরীরে, ঠান্ডা খাবার খেতে চাই, সিকেরি কর। সেলিনিয়াম, ধ্বজভঙ্গের ওষুধ বলা হয়, খুব একটা কাজ কিছু পাই না। আর চুল উঠে যায় বিভিন্ন জায়গা থেকে, মাথা থেকে, এক জায়গা থেকে চুল উঠতে পারে। এর একটা পিকুলার সিমটম হলো যে জিনিস হারিয়ে গেলে সেই জিনিস পাওয়া গেছে, স্বপ্নের মধ্যে দেখে কোথায় আছে। সেনেগা, বৃদ্ধদের হাঁপানিতে বুকে ঘড়ঘড় করছে, কফ মোটেই বেরোচ্ছে না, কফ বের করতে খুব সাহায্য করে সেনেগা মাদার টিংচার। সিপিআর সম্বন্ধে বলার কিছুই নেই, খিটখিটে মেজাজ, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, কিছুই ভালো লাগে না, শীত বেশি, মুখে কালো কালো দাগ হয়, সাদা সেরাপ বেশি, পেটটা খালি খালি লাগে, সকালের দিকে বমি বমি ভাব লাগে। সাইলিসের সম্বন্ধে বলার কিছুই নেই, শীত বেশি, মনের দৃঢ়তা কম, নার্ভাসনেস, ব্যক্তিত্ব কম, সহজে ভেঙে পড়ে, কিছু বুঝতে পারে না, লোকের উপরে ভরসা করে, শীত বেশি, বাচ্চাদের পেট মোটা থাকে, হজম হয় না, রিকেটে ভোগে, ভদ্র সভ্য পালসিটের মতন, তাই পালসিটের ক্রনিক। ঘাম বেশি হয়, ক্যালকেরি কার্বের মতন, মাথা ঘামে, শুলে বালিশ ভিজে যায়। কনস্টিপেশন বিরাট, মেয়েদের মাসিকের সময় কনস্টিপেশন হয়। স্পাইজেলিয়া, বাম দিকের মাথার যন্ত্রণা একটা ভালো ওষুধ, এবং হার্টের প্যালপিটেশন যদি খুব জোরে জোরে হয়, যে কোনো মাথার যন্ত্রণা বা অন্য রোগ যদি হার্টের রোগের সঙ্গে থাকে, স্পাইজেলিয়া যে ভেরি গুড মেডিসিন। বাম দিকের ফেসিয়াল নিউরেলজিয়ার মাথার ব্যথায় খুব ভালো। স্পঞ্জিয়া, কাশিতে করাত দিয়ে কাটার মতো শব্দ, সাঁই 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 করে শব্দ হচ্ছে স্পঞ্জিয়া। গয়টার ফুলে গেছে, স্পঞ্জিয়া মাদার, কিছু বুঝতে না পারলে 5 ফোঁটা করে দিনে 3 বার দেবে, অনেকটা কমে যাবে।
স্টেনামেটালিক একটা মেন সিমটম, বুকটা খালি খালি ভাব। আর যে কাশি ওঠে, কাশির যে গয়ের ওঠে, কফ বেরোয়, তাকে না মিষ্টি লাগে। ব্যথা যে কোনো জায়গায় আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়। স্টেফিসেকিয়া যে কোনো রোগের পর, যে কোনো অভিমানের পরে, রাগের পরে, দুঃখের পরে, মনে আঘাত লাগার পরে, অপমানের পরে রোগ হলে স্টেফিসেকিয়া। নতুন মেয়েদের বিয়ের পরে ব্লাডারে বারবার ইন্টারকোর্সের পরে যদি সিস্টাইটিস হয়, প্রস্রাবে যাচ্ছে বারবার, ব্যথা হচ্ছে, স্টেফিসেকিয়া। চোখে বারবার টিউমার হচ্ছে, আঞ্জনি হচ্ছে, শক্ত হয়ে থাকছে, স্টেফিসেকিয়া। ছেলেদের মাস্টারবেশন করে করে হাড়গোড় বেরিয়ে গেছে, চোখ ঢুকে গেছে, সামনে তাকাতে পারছে না, স্টেফিসেকিয়া। স্টিকটা এরকম কফ জমে গেছে কপালের এইখানটা, এই জায়গাটা খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, স্টিকটা কয়েক ডোজ দিলেই কমে যাবে। স্ট্রেমোনিয়াম পাগলামো ছাগলামো, মারছে, ধরছে, কাটছে, যা খুশি তাই করছে, সেসব অন্ধকারে বিরাট ভয়, আর যে কোনো ব্যাপারে কোনো ব্যথা লাগে না শরীরে, স্ট্রেমোনিয়াম। সালফার সম্বন্ধে বলার কিছু নেই, চর্মরোগে মলম লাগাচ্ছে দিনের পর দিন, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, 11টার সময় খিদে পায়, নোংরা, বড় বড় লেকচার দেবে খালি, বাতলিংবাজ, মিষ্টি খেতে চায়, সকালে উঠলে পায়খানা রাখলে দেরি করতে পারে না। সালফরিক অ্যাসিড শরীরের ভিতরে কাঁপুনি অনুভব করে, অম্বল বিরাট, ওই গলা বুক জ্বালা করে, খুব অম্বল, আর দুর্বলতা, খুব তাড়াহুড়ো করার অভ্যাস, শরীরের ভিতরে একটা কাঁপুনি বাইরে থেকে দেখা যায় না, অনুভব করে। সিম্পাইটম হাড়ে আঘাত লাগলে রুটার পরে, সিপ্লাইনাম মুখ দিয়ে খুব লালা পড়ে, রাত্রের দিকে রোগ বাড়ে, বোকা বুদ্ধু, একটা সাধারণ হিসাব করতে পারে না, মদ খাওয়ার খুব ইচ্ছা। ট্যারেন্টুলা কিউবেন্সিস খুব একটা ব্যবহার হয় না, কার্বাঙ্কেল ফোড়াটোলা যোগ হয়, মারাত্মক জ্বালা যদি থাকে, ঠান্ডায় কমে। ট্যারেন্টুলা হিসপেনিয়া মানসিক রোগী, বাচ্চা কাচ্চারা আমরা প্রায় দিচ্ছি, নাচতে চায়, গান বাজনা শুনলে নাচতে চায়। ট্যারেন্টুলা খুব ব্যস্তত্রস্ত, তাড়াহুড়ো ভাব এবং মানসিক সমস্যায় বিরাটভাবে উপকার করে। টেরিবিনথেনা কিডনি পাথর, কিডনি রক্ত বেরোয় প্রস্রাবের সাথে, টেরিবিনথেনা এটা মেন ইম্পর্টেন্ট ওষুধ। থেরিডিয়ান মাথা ঘোরে, শব্দ চেঁচেমেচি সহ্য করতে পারে না। থ্যালাসপি ভার্সাপেস্টোরিস মেয়েদের অনিয়মিত মাসিক, বিশেষ করে 1 মাস বাদে বাদে যদি মাসিক বাড়ে, 1 মাসে ভালো থাকে, আরেক মাসে বাড়ে, থ্যালাসপি ভার্সাপেস্টোরিস একটা ইম্পর্টেন্ট মেডিসিন। ক্ষুধা সম্বন্ধে বলার কিছু নেই, সাইকোটিক, মোটা সোটা চেহারা হয়, পেটটা মোটা হয়, ঠক ঠক করে হাঁটে, যেখানে সেখানে আঁচিল থাকতে পারে, গ্রোথ থাকতে পারে, শীত বেশি, বা ঘুমের মধ্যে সারা শরীর ঘামে, পেঁয়াজ সহ্য করতে পারে না, আবার খেতেও চায়। বাঁদিকে রোগ বৃদ্ধি, টিউবারকুলিনাম, সর্দি কাশি প্রায় লাগে, বংশে টিবি থাকতে পারে, রোগীর ছোটবেলায় টিবি হয়েছিল সেই হিস্ট্রিও থাকতে পারে, বেড়াতে ভালোবাসে, কুকুর বিড়াল দেখলে ভয় পায়, গান বাজনা অত বেশি পছন্দ করে না। আর্টিকা ইউরেন্স যখন ফুলে ফুলে চাকচাক ফুলে ফুলে যাচ্ছে, তখন 630 কয়েক ডোজ দিয়ে দেখা যেতে পারে, যদি মোটামুটি কমে, যখনই দিয়ে তখনই কমতে পারে, পরে কনস্টিটিউশনাল ওষুধ ভাবতে হবে। আস্টিলোগো মেয়েদের এরকমভাবে ইউটেরাইন ফাইব্রয়েড, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কোনো ওষুধে কন্ট্রোল করতে পারছে না, বিশেষ করে মেনোপজের সময়, ক্লাইমেক্টেরিক পিরিয়ডে আস্টিলোগো মেয়েদের ইউটেরাইন হ্যামারেজ বন্ধ করতে একটা ভালো প্যালিয়েটিভ ওষুধ টিংচার দেওয়া যেতে পারে। ভ্যালেরিয়ানা একটা হিস্টেরিক্যাল মেডিসিন, নার্ভাস, মনে হয় যেন উড়ে যাচ্ছি, নানান রকম পিকিউরিয়ার সেন্সেশন হয়, ভ্যালেরিয়ানা। সাইটিকার একটা ভালো ওষুধ, দাঁড়ালে সাইটিকা বাড়ে, বসলে বাড়ে। ব্রেডটামেল বাম, পাতলা পায়খানা হয়, খুব দুর্গন্ধ, তার সাথে সারা শরীর ঘামে ভরে যাচ্ছে, ডায়রিয়া, মেয়েদের পেট ব্যথার একটা খুব ভালো ওষুধ। ভিরেট্রাম ভিরিডি, জীবের মাঝখান দিয়ে একটা লাল দাগ থাকে এবং হাই ব্লাড প্রেশারে কাজ হবে। ভার্বাসকাম যখন কাশিতে মনে হচ্ছে যেন শিঙা বাজানোর মতন একটা কাশি হচ্ছে, অনেক ভিতর থেকে যেন বাঁশি বাজাচ্ছে, এরকম কাশির আওয়াজ পাওয়া যায়, ভার্বাসকাম একটা ইম্পর্টেন্ট ওষুধ। ভেরি পিকুলার, কোনো ওষুধ নেই, যেন অনেক দূর থেকে আওয়াজ আসছে, একটা বড় মোষের শিং বাজাচ্ছে, ভার্বাসকাম। ভাইবান্না মোপুলাস, মাসিকের সময় ভীষণ পেট ব্যথা, কামড়ে কামড়ে ব্যথা, প্রচুর পরিমাণে মাসিক বেরোচ্ছে, ভাইবান্নাম। জ্যান্থোজাইলাম মেয়েদের মাসিকের সময় পেট ব্যথা, ঝিলিক মারা ব্যথা, এবং ব্যথা ছড়িয়ে যায়, থাইয়ের দিকে চলে যায়, একটা মেন ইম্পর্টেন্ট ওষুধ। জিঙ্কা মেটেরিকাম যখন চর্মরোগ ঠিক মতো বেরোতে পারেনি,
নার্ভ দুর্বল, পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারে না, অনেকক্ষণ কোল দিতে হয়, পায়খানা অনেকক্ষণ চাপ দিতে হয়, নার্ভাস সিস্টেম খুব উইক, তাই হাম ঠিক মতো বেরোতে পারে না, পক্স ঠিক মতো বেরোতে পারে না, রোগী দুর্বল হয়ে পড়ে, জিঙ্কা মেটেলকাম এক ডোজ দিলে এগুলো বেরিয়ে যায়, একদিকের পা নাড়ানোর খুব একটা টেন্ডেন্সি থাকে। তাহলে এই বিদায়ী গ্রুপকে আমি ম্যাথমেটিকা, রেপার্টরি, ফিলোসফি, প্র্যাকটিক্যাল নলেজ সব গাইডলাইন করে আজকে বিদায় নিলাম। সবাই ভালোভাবে প্র্যাকটিস করুন, আমি তো পিছনে আছি, যোগাযোগ করবেন, উত্তর দেব। সবার ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি। অনেকের ফ্রেন্ডশিপ চলে গেছে, আমি যাদেরকে খুব মনে করতে পারছি না, এত 5,000 লোককে সবার মনে রাখা সম্ভব না। যাদের মুখ খুব মনে আছে, যাদের নামের সাথে খুব পরিচিত, তাদের রেখে সব ডিলিট করছি। পরে আমি আমার গ্রুপের লোকজন আমাদের সবাইকে আমি নেব। এখন এই জন্য আর করছি না, কারণ আবার গন্ডগোল হবে। আমি বলে দেবো যে কারা কারা হতে চাও, পোস্ট দেবো বা আমার পোস্টে লাইক কমেন্ট করতে বলবো, তখন থেকে আমি নেবো 5-7 দিন পর থেকে। এই জন্য এখন আর কিছু করছি না। তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম। শুভরাত্রি।